সো প্রথমে আমি একটু অন্য একটা জিনিস আগে দেখে নিই। আমাদের যে এলএমএস টা আছে বা আপনারা জানেন আমাদের netecher.com, এখানে তো আপনি লগ ইন করতে পারতেছেন আপনার ইউজার নেম, মানে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারতেছেন। সো সেখানে আমি আসলে অনেক জিনিসই গতকালকে, যেহেতু আমি বলেছি যে মডুল আসলে এলএমএস এ অনেক কিছুই আছে, সো গতদিন আমি অনেক কিছুই ডিসকভার করেছি এটার মধ্যে। সো এখানে দেখেন নতুন একটা, প্রথমে ঢুকলে আগে প্রথম সেকশন ছিল এটা, এখন ঢুকলে দেখতে পাবেন যে উপরে আরেকটা সেকশন যুক্ত হয়েছে, কুইজ এন্ড অ্যাসাইনমেন্টস গিভেন বাই দা ইনস্ট্রাক্টর। ঠিক আছে, সো আমরা বিভিন্ন কুইজ, তারপরে অ্যাসাইনমেন্ট, এই ধরনের জিনিসগুলো আমরা দিব, সেগুলো আপনি এখানে পাবেন। আমরা এখানে অলরেডি তিনটা জিনিস অ্যাড করেছি, একটা হচ্ছে জুম লিংক ফর দ্য ক্লাস। সো এখানে ক্লিক করলে আপনি আমাদের ক্লাসের জুম লিংকটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ডাইরেক্টলি এই জুম লিংকটা আপনি পেয়ে গেলেন। এখানে মানে এই এলএমএস এর মধ্যে ঢুকে এখানে ক্লিক করলেই আমাদের এই ক্লাসটাতে আপনি চলে আসতে পারবেন। এবং তারপরে আমাদের একটা ডিসকাশন বোর্ড আমরা খুলেছি, আপনাদের যে কোনো কিছু জিজ্ঞাসা করার, এড নিউ টপিক, আপনারা নতুন টপিক কি বলে ইন্ট্রোডিউস করবেন, এবং যেগুলিতে আপনাদের কনফিউশন থাকে এবং ভালো কোশ্চেনের জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে গ্রেড ইউজার্স নামক একটা জিনিস আছে, হয়তো ভালো কোশ্চেনের জন্য আমরা সেগুলোকে ফোরামে অ্যাপ্রিসিয়েট করব, বিভিন্ন হয়তো পয়েন্ট সেখানে দিব আমরা। ঠিক আছে, কারণ এই অ্যাসাইনমেন্ট বা কুইজ এগুলোর মার্ক গুলো তো সম্পূর্ণই আমি যেটা দিব, বা কুইজের গুলোর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামই আসলে মাল্টিপল চয়েস বা এই ধরনের ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ম্যাচিং, এই ধরনের অনেক জিনিস অ্যাড করা যায়। আমরা আস্তে আস্তে এই কুইজ গুলো করবো, এগুলার প্রতি আমাদের একটু এমফেসাইজ বেশি থাকবে। এবং এটার ওয়েটও আমরা কিছুটা দিব। এবং আপনি এখানে ক্যালেন্ডার যে আছে, এখান থেকে গো টু ক্যালেন্ডার, অথবা এখান থেকে ক্যালেন্ডারে যদি যান, ক্যালেন্ডারে গেলে দেখতে পাবেন যে আমাদের ক্লাসগুলো আমরা এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এই যে গতকালকে ফার্স্ট ক্লাসটা ছিল, আজকে সেকেন্ড ক্লাস, এবং আপনার এখানে এই ক্যালেন্ডারের মধ্যেও দেখা যাচ্ছে। সো আমরা যদি এখানে দেখি, সো 5:30 থেকে 8টা কোর্স ইভেন্ট, এগুলো কোথায় ডিজাইনের এর মধ্যে এই জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে, সো এটা এলএমএস এর মধ্যে আমাদের কিছু জিনিস, সেগুলো আমি একটু দেখিয়ে নিলাম। এখানে আস্তে আস্তে আমরা যখন মনে করবো যে ওকে একটু কি কুইজ নেওয়া যায়, তখন আমরা এরকম কুইজ নিব। এরকম কুইজ আমরা হয়তো কয়েকটা নিব, কিছু অ্যাসাইনমেন্ট দিব। একটু যখন আরো সামনে অগ্রসর হব তখন কিছু অ্যাসাইনমেন্ট দিব আপনাদের করার জন্য। সেই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, এবং এখানে এটার থ্রুতে আপনারা সাবমিট করতে পারবেন, এবং কুইজও এখানে আপনারা অ্যাটেম্পট করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আমরা ক্যামেরা অন বা প্লাস হচ্ছে আপনার ওই কি বলে এটাকে, আপনার স্ক্রিনটা শেয়ার, এই দুইটা জিনিস করতে বলতে পারি। আবার অনেক সময় বলা হয় যে ওকে ক্যামেরাটা অন করে আপনার মোবাইলের ক্যামেরাটা এক পাশে রাখবেন, আর স্ক্রিন রেকর্ড করে ফেলবেন পরীক্ষা দেওয়ার সময়, এবং স্ক্রিন রেকর্ডটা আপনার পরীক্ষা শেষ হওয়ার কয়েক মিনিট টাইম দেওয়া হবে, যে মোটামুটি প্রসেসিং হইতে, একটা ভিডিও প্রসেসিং হইতে যতক্ষণ সময় লাগে অতটুকু আমরা একটা টাইম দিব, দিয়ে হয়তো 15-20 মিনিটের মধ্যে আপনি ওটা সহ সাবমিট করে দিবেন। এই ধরনের একটা কনসেপ্ট থাকবে। ওকে, সো এই এলএমএস সম্পর্কে তো আমরা একটু বললাম। সো আমরা উপরের দিকের অ্যাক্টিভিটি গুলো নিয়ে কাজ করব, মানে আমাদের ক্লাস ওয়ার্ক গুলো আমরা উপরের দিকে দিব। আর এগুলোর নিচে তো আপনারা জানেনই প্রত্যেকটার এই মডিউল, এক্সাম, মডিউলের কোর্স কন্টেন্ট, এগুলো সম্পর্কে আগের দিনও কিছু বলেছি। ওকে, প্যাকেট ট্রেসার যারা আসলে ডাউনলোড করতে পারেনি, এখানে প্যাকেট ট্রেসার রিসোর্সেস আছে। এই প্যাকেট ট্রেসার রিসোর্স থেকে যে আপনি প্যাকেট ট্রেসার আসলে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, সে আমাকে আবার একটু লগ ইন করতে বলতেছে, সামহাউ সে ট্র্যাক হয়তো হারিয়ে ফেলেছে। তাদের সিকিউরিটিটা একটু মানে খুব সিকিউর রাখে, এই জন্য আসলে দেখা যায় যে জিনিসগুলো। আচ্ছা, এই যে এখানে আছে ডাউনলোড প্যাকেজ ট্রেসার, সরি, মানে এই প্যাকেজ ট্রেসার রিসোর্স এখান থেকেও যাওয়া যাবে, প্যাকেজ ট্রেসার ডাউনলোড পেজ, অথবা এখানে ডাইরেক্ট ডাউনলোড প্যাকেজ ট্রেসার আছে, আপনি ওইটাতে চলে যাবেন। এবং আপনি যদি আসলে
উইন্ডোজ দেখে নেবেন যে 64 বিট কিনা আপনার। তো 64 বিট উইন্ডোজ হলে আপনি ডাইরেক্টলি এটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আপনার একটু জানা দরকার আপনার পিসির কনফিগারেশনটা কি ধরনের লাগবে। আপনি যে 64 বিট এর জন্য কম্পিউটার উইথ ওয়ান অফ দ্য ফলোইং অপারেটিং সিস্টেম মাইক্রোসফট 8.1 বা তার উপরে, উবুন্টু যদি চালান তাহলে 20.404 LTS, বা ম্যাক ওএস এর হলে 10.14, এই ধরনের অপারেটিং সিস্টেম থাকতে হবে আপনার কম্পিউটারে। এবং AMD 64 অর্থাৎ এটা আপনি খুব একটা না বুঝলেও চলবে, এটা হচ্ছে মানে 64 বিট অপারেটিং সিস্টেম, এটাই বোঝানো হয়েছে যে 64 বিট সিস্টেম। আর আপনার র্যাম লাগবে কমপক্ষে 4 GB। ঠিক আছে, যদি কম থাকে তাহলে আসলে আমাদের 8 দিয়ে চালানোটা একটু কষ্টকর হয়ে যাবে। সো তখন আপনি হয়তো 32 বিটেরটা ইনস্টল করবেন কিনা ভেবে দেখতে পারেন, কারণ ওটাটা 2 GB। আর আপনার হার্ড ড্রাইভে 1.4 GB কমপক্ষে স্পেস লাগবে। সো এটা সাধারণত মানুষের থাকে, যদি না থাকে তাহলে একটু ক্লিয়ার করে নিবেন, অর্থাৎ অন্তত 2 GB জায়গা তো ফাঁকা রাখা উচিত। আচ্ছা, সো 64 বিটটাই আমরা রিকমেন্ড করব। যদি আপনার এই ধরনের র্যাম না থাকে তাহলে হয়তো আপনি এটাও করতে পারেন, এবং উবুন্টু ম্যাক ওএস যে যেটা চালান এটা এখান থেকে ডাউনলোড করে করতে পারেন। আর যদি আপনার এই ধরনের রিকোয়ারমেন্ট আপনি কোনোভাবেই পূরণ করতে পারতেছেন না এরকম হয়, তাহলে প্রিভিয়াস ভার্সন দিয়ে চালানোর চেষ্টা করবেন, অর্থাৎ 7.2.2। কিন্তু এখানের ক্ষেত্রে হয়তো অনেক ফাংশনালিটি কাজ নাও করতে পারে আর কি। হয়তো আমাদের পরীক্ষা টরীক্ষা এগুলো যেগুলো থাকবে সেগুলো ম্যাক্সিমামই 2টা ভার্সনেই কাজ করার কথা। তবে লেটেস্ট ভার্সনটা মানে যদি আপনি কোনোভাবেই না পারেন তাহলে অবশ্যই পরীক্ষার আগে আমাকে জানাবেন যে লেটেস্ট ভার্সনটাতে আপনি আসতে পারতেছেন না। তখন হয়তো আপনার পুরান ভার্সনে কোনো সমস্যা হলে সেটার দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো আর কি। আচ্ছা, সো এখন আসেন আমরা এখান থেকে প্যাকেজ ট্রেসার ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারলেন। প্যাকেজ ট্রেসার ডাউনলোড করলে তো এটা মোটামুটি আপনারা দেখেছেন, গতদিন আমরা আসলে ডাউনলোড করেছিলাম এটা। আচ্ছা, আরো আগে এই প্যাকেজ ট্রেসার এটা যদি আমরা ফোল্ডারে দেখি তাহলে মোটামুটি কেমন সাইজ, এটা প্রায় 200 MB এর মতো একটা জায়গা, 198 MB নিচে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো এটার উপরে ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট দিয়ে আপনি এটা ইনস্টল করে ফেলতে পারবেন। সো সেটা আপনি আমার চেয়ে ভালোই পারবেন। সো এরপরে আমরা আসি এখানে কি বলেছে। আমরা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা গতদিন যেটা 1.0.5 প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি, সেটা আমরা জাস্ট খুব দ্রুতই একটু করার চেষ্টা করব। গতদিন আমরা এই জায়গাটা একটু পড়েছিলাম এবং বুঝেছিলাম যে কোথায় প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি এটা দিয়ে কি আসলে করতে চাচ্ছে, কি ধরনের একটা নেটওয়ার্ক ডিজাইন করতে চাচ্ছে, এই জিনিসগুলো আমরা এখানে মানে দেখেছিলাম। আবারও একটু দ্রুতই পড়ে যাই। দ্য নেটওয়ার্ক মডেল ইন দিস প্যাকেট ট্রেসার physical mode activity incorporate many of the technologies that you can master in Cisco Network Academic courses. So এখানে যে সমস্ত ডিভাইস গুলো দেখা বা টেকনোলজি গুলো দেখিয়েছে, আপনি হয়তো এগুলো কোনোটা সম্পর্কে কিছু জানেন না, বাট ডোন্ট ওয়ারি, এটা মানে এটা জাস্ট দেখানো হয়েছে আপনাকে, নট দ্যাট আপনি যাতে একটা ভয় পান এই জন্য না, যে এই টেকনোলজি গুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন এখানে। ঠিক আছে, এখানে কোনো কিছু সম্পর্কে আপনার আসলে কিছু জানা দরকার নেই। এটা একটা ল্যাপটপ, এটা অ্যাক্সেস পয়েন্ট, এগুলো কি জিনিস, ল্যাপটপ তো সবাই চিনেন, পিসি সবাই চিনেন, তো এগুলো একটা ভার্চুয়াল একটা তো এগুলি সম্পর্কে আমরা আস্তে আস্তে আরো বলবো। সো যদি আপনি না বুঝেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে এগুলো কভার করবো। ইট রিপ্রেজেন্টস এ সিম্পলিফাইড ভার্সন অফ হাউ এ স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস নেটওয়ার্ক মাইট লুক। অর্থাৎ এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা সিম্পলিফাইড ভার্সন, যেখানে একটা ছোট থেকে মাঝারি সাইজের বিজনেস নেটওয়ার্ক কিরকম হয় সেটা দেখানোর জন্য মোটামুটি এই প্যাকেট ট্রেসারের বা এই অ্যাক্টিভিটি গুলো বা এই নেটওয়ার্ক মডেল গুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, ধরেন যে এখানে একটা পিসি দিয়েছে, এখানে আরো অনেক পিসি থাকতে পারে, কিন্তু একটা পিসি দিয়ে জাস্ট টেস্ট করে একটা মানে টেস্টিং একটা এনভায়রনমেন্ট তৈরি করা হলো আর জাস্ট টেস্টিং পারপাস বা আপনাকে বোঝানোর জন্য। Most of the devices in Seward branch office and Warrenton data center are already deployed and configured. অর্থাৎ এখানে আপনার এটা বুঝতে হলে যে প্রতিটার মধ্যে আপনাকে বিভিন্ন জিনিস কনফিগার করতে হয়। আপনার ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন বা সার্ভার, সুইচ, রাউটার বা ক্লাউড,
এগুলো প্রত্যেকটার মধ্যে বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে যেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো, ঠিক আছে? তো সেইগুলো অলরেডি যেহেতু আপনাকে জাস্ট প্রথমে একটু জাস্ট দেখাতে চাচ্ছে, তো এখানে অলরেডি সবকিছুই মোটামুটি দেওয়া আছে, জাস্ট কিছু জিনিস হয়তো বাদ দেওয়া আছে যেগুলো সিম্পল জিনিসপত্র, আপনাকে সেগুলো এখানে হয়তো করতে হবে। ইউ হ্যাভ জাস্ট বিন হায়ার্ড টু রিভিউ দ্য ডিভাইসেস এন্ড নেটওয়ার্কস ডিপ্লয়েড। সো আপনাকে হায়ার করা হয়েছে এই ডিভাইসগুলো এবং নেটওয়ার্ক জাস্ট রিভিউ করার জন্য, ঠিক আছে? So it is not important that you understand everything you see and do in this activity, অর্থাৎ এই অ্যাক্টিভিটি সবকিছুই আপনাকে বুঝতে হবে, নট নেসেসারি, ঠিক আছে? আমি সবাইকে একটু মিউট করে দিলাম, যখন আপনার লাগে আপনি আনমিউট করে কথা বলবেন। ওকে, ফিল ফ্রি টু এক্সপ্লোর দ্য নেটওয়ার্ক অন ইউর ওন। আচ্ছা, আমি ওকে, ঠিক আছে। ওকে, সো আপনি যে কোনোটার মধ্যেই ক্লিক করতে পারেন, করে তারপরে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা, আপনি এরকম অন অফ করতে পারেন, কিন্তু জাস্ট এটা যখন আপনি ক্রস ক্লিক করবেন তখন আপনি সেভ যখন আসবে তখন নো দিয়ে দিলে এটা আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? If you wish to proceed more systematically, follow the steps below, answer the questions to the best of your ability. So আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি আরেকটু সিস্টেমেটিক্যালি যেতে চান, এখানে পার্ট বাই পার্ট বিভিন্ন ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, এগুলো একটু যদি ফলো করেন তাহলে একটু সহজ বা সুন্দরভাবে আপনি এই জিনিসগুলো সিস্টেমেটিক্যালি দেখতে পাবেন এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু মানে আস্তে আস্তে একটা ইনটিউশন তৈরি হবে নেটওয়ার্ক গুলো কিরকম বা কি, সেটা এইখানে যে কোশ্চেন গুলো করা হবে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার যদি আপনি চিন্তা করেন, আপনার বেস্ট ট্রাই করেন সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, দিস অ্যাক্টিভিটি ওপেন্স ইন and focuses on physical mode. Okay, many of the packet tracer activities you encounter in Cisco Network Academy courses will use logical mode. So আমরা এখন লজিক্যাল মোডে আছে, সো বেশিরভাগ আমরা অ্যাক্টিভিটি যে দিব এগুলো এই ধরনের লজিক্যাল মোডেই থাকবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল মোডে অ্যাক্টিভিটি আমরা খুব কমই দিব, ঠিক আছে? কারণ ওইটা দেখেন দেখতে পাচ্ছেন যে এটা ওপেন করতে আসলে বেশ টাইম লাগতেছে, কারণ এখানে গ্রাফিক্স এর ব্যাপার স্যাপার আছে। ফিজিক্যাল মোডে আমি যখনই যাচ্ছি, you can switch between these modes at any time to compare the differences by clicking the logical shift L দিলেও এটা হবে, আবার shift P দিলে ফিজিক্যালে চলে যাবে buttons. However, in other activities in this course you may be locked out of one mode or the other. So পরীক্ষার সময় অনেক সময় আমরা যেই মোডে আসলে আপনাকে ইন্টেন্ডেড যে আপনি এই মোডটা শেখাতে চাই সেই মোডটাতে দিয়ে অন্য মোডগুলো আমরা লক করে দিই। অনেক সময় পরীক্ষার সময় অনেক কিছুই আপনি দেখতে পাবেন না, ধরেন যে এটার উপরে ক্লিক করে আপনি এখন সহজে এটার কনফিগারেশন বা এটার আইপি অ্যাড্রেস এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে আইপি অ্যাড্রেসে ক্লিক করলে এখানে আইপি অ্যাড্রেস কি কনফিগার করা আছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। ওকে, আপনি যদি এখানে আইপি অ্যাড্রেস না বুঝেন কোনোটা, কোনো সমস্যা নেই, এগুলো সম্পর্কে কিন্তু আমরা প্রতিটা বলবো, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি এট অল। এখানে কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে, এটা তো বুঝতে পারতেছেন কি ইনফরমেশন, এগুলা কি মানে, এগুলো আপনার এখন কিছু বোঝা দরকার নাই, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা ধারণা দিব। সো সেটাই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পরীক্ষার সময় আপনার এই ধরনের বিভিন্ন জিনিস দেখা থেকে মানে কি বলে আপনাকে প্রতিরোধ করা যায় আর কি। আপনি আমরা চাচ্ছি হয়তো আপনি সিএমডি এর মাধ্যমে আইপিটা কি সেটা আপনি বের করেন বা এরকম কোন একটা কিছু, তাইলে আপনার এইটা আমরা ব্লক করে দিতে পারবো যে আপনি এখানে আইপি কনফিগারেশন এখান থেকে দেখতে পারবেন না, ঠিক আছে? এরকম করা যায়, অনেক কিছুই করা যায়। সো ওগুলো আমরা পরীক্ষার সময় হয়তো ওইভাবে দিব। সো ইনস্ট্রাকশনস এ আমরা এখন আসি। পার্ট 1, ইনভেস্টিগেট দ্য বটম টুলবার। সো বটম টুলবার কে ইনভেস্টিগেট করতে বলতেছে। দ্য আইকন টুলবার এট দ্য বটম লেফট হ্যান্ড কর্নার, বটম লেফট হ্যান্ড কর্নার হ্যাজ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ নেটওয়ার্কিং কম্পোনেন্টস। এই যে এগুলোর কথা বলতেছে এই বাম পাশে, এগুলো সম্পর্কে আমরা গতদিনও কিছু বলেছি। You should see categories that corresponds to network device. প্রথমটা নেটওয়ার্ক ডিভাইস, তারপরটা হচ্ছে ইন ডিভাইসেস, তারপর হচ্ছে কম্পোনেন্টস, ঠিক আছে? নেটওয়ার্ক ডিভাইস আমরা ওই কোনগুলোকে বলি, যেগুলো ইন্টারমিডিয়ারি ডিভাইস, অর্থাৎ যেগুলো মানে মানুষ অ্যাক্সেস করে কাজ করে না সাধারণত, ডাটা ট্রান্সমিট করার জন্য বা নেটওয়ার্ক মেইনটেইন করার জন্য যে সমস্ত ডিভাইস গুলো মেইনটেইন করা হয় সেইগুলাকে আমরা সাধারণত
নেটওয়ার্ক ডিভাইস বলে থাকি বা ইন্টারমিডিয়ারি ডিভাইস বলে থাকি, আর এন্ড ডিভাইস বলে থাকি যেগুলো ইউজার ইউজ করে ডিরেক্টলি, যেমন ল্যাপটপ, পিসি, ওয়েব সার্ভার। এই সার্ভারও কিন্তু আসলে ইউজার ইউজ করে, ঠিক আছে। সো যেগুলো আসলে ইউজার ইউজ করে সেগুলোকে আমরা এন্ড ডিভাইস বলতেছি, আর ইন্টারমিডিয়ারি যেগুলো আসলে নেটওয়ার্কিং পারপাসে ইউজ হচ্ছে এগুলোকে আমরা ইন্টারমিডিয়ারি ডিভাইস। যেমন রাউটার, রাউটার দিয়ে কিন্তু আপনি কোনো কিছু অন্য কোনো পারপাস সার্ভ করতেছেন না, জাস্ট খালি এই নেটওয়ার্ক কিভাবে মেনটেন করে বা ডেটা কিভাবে আদান প্রদান করে সেগুলো। সুইচ দিয়েও সেম, অ্যাক্সেস পয়েন্টও সেম। কিন্তু এই ল্যাপটপ, পিসি, তারপরে ওয়েব সার্ভার, আইপি ফোন, এই জিনিসগুলো কিন্তু আপনার ইন ডিভাইস, কারণ এগুলো আসলে মানুষ বিভিন্ন কাজে ইউজ করে, ইন্ড ইউজার ইউজ করে। The fourth category with lightning bolt icon is connections. So এই যে এটা হচ্ছে connections, সেটা আপনারা জানেন, and represents the networking media supported by packet tracer. The last two categories are miscellaneous and multi-user. So এখানে miscellaneous এবং multi-user এই জিনিসগুলো আছে। What are the subcategories for network devices? So নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সাব ক্যাটাগরি গুলো কি কি আছে আপনাকে সেগুলো একটু পর্যবেক্ষণ করতে বলেছে। সো প্রথমে আছে রাউটার, অনেক পাওয়ারফুল জিনিস। তারপরে হচ্ছে সুইচ, তারপরে হাবস আছে, তারপরে ওয়্যারলেস ডিভাইস, সিকিউরিটি ডিভাইস আছে, ওগুলোকে ফায়ারওয়াল বলে, ওয়ান ইমুলেশন, ঠিক আছে। আমরা বেশিরভাগই বলেছি যে রাউটার এবং সুইচেস এইগুলো আমরা বেশিরভাগ ইউজ করব, আর হয়তো হাব কোনটার মধ্যে লাগলে ইউজ করব, আর বেশি আমাদের বেশিরভাগই ইউজ হবে রাউটার, সুইচ এগুলো, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত আমরা বললাম। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। নামাজের বিরতি দেওয়া যাবে স্যার? আমাদের এই প্রথম পার্টটা আমরা শেষ করেছিলাম। আপনাদের মানে প্যাকেট ট্রেসারে আমরা আসলে অনেক সময় ব্যয় করব, আপনাদের ইন্টারফেসটা নতুন, এই জন্য একটু অ্যাডপ্ট হতে সময় লাগবে। কোনো সমস্যা নাই, আমরা এটাতে সময় দিব, ঠিক আছে। আস্তে আস্তে করে আমরা যে সমস্ত ছোট ছোট জিনিসের সাথে পরিচিত করে দিচ্ছি সেগুলোর সাথে আস্তে আস্তে একটু পরিচিত হন, দেখবেন এরপরে আসলে আপনাদের এটা খুবই কি বলে, আপনাদের জন্য খুবই ইউজ টু হয়ে গেছেন আপনারা, যে কোনো অ্যাক্টিভিটি এখানে তৈরি করতে পারতেছেন এবং সেটা নিয়ে কাজ করতে পারতেছেন, খুবই আনন্দ পাবেন এগুলো নিয়ে কাজ করে। ওকে, সো আমরা পার্ট 1টা শেষ করেছিলাম। হ্যাঁ কিছু কোন এই যে জুম আর প্যাকেট ট্রেসার একই স্ক্রিনে রাখা যায় এমন কোনো ইয়ে আছে? মানে আমি পাশাপাশি উইন্ডোজে রাখতে পারতেছি। জুম এবং প্যাকেট ট্রেসার একই উইন্ডোতে রাখতে চাচ্ছেন? জি, মানে আচ্ছা, যখন আমি প্যাকেট ট্রেসারে ক্লিক করি ওটা জুমের স্ক্রিনটা চলে যায়। সেটা আমি বুঝতে পেরেছি। তবে ওইটার জন্য আপনি আপাতত যেটা করতে পারেন সেটা হলো দুইটা এরকম পাশাপাশি করে নিতে পারেন। উইন্ডোজ কি এবং লেফট অ্যারো কি চাপলে এটা এক পাশে চলে আসবে, আবার উইন্ডোজ কি চেপে রাইট অ্যারো কি চাপলে পরে আবার অন্য সাইডে চলে যাবে। আরেকটার মধ্যে জুমের মধ্যে ক্লিক করে উইন্ডোজ কি তারপরে রাইট অ্যারো কি চাপলে এই পাশে চলে আসবে। যেমন ধরেন আমি এটা তো পুরা জুড়ে ছিল, আমি উইন্ডোজ কি চেপে ধরে লেফট অ্যারো কি চাপলাম, তাহলে এটা এক সাইড হয়ে গেল। আবার জুমের মধ্যে গিয়ে জুমে ক্লিক করে তারপর আপনি ধরেন আমি যদি এখন জুমের আমার এইটা দেখাই, তাহলে এটা আমি রাইট অ্যারো কি চাপলে এটা এই পাশে সেট হয়ে যাবে। তো এরকম, তারপর আপনি চাইলে এটাকে বাড়ানো কমানো এগুলো তো করতেই পারেন। জি স্যার, আচ্ছা, ঠিক আছে, সুবিধা হচ্ছে না। এটা হচ্ছে মানে কি বলে, আমরা যারা গরিব একটা মনিটর তাদের জন্য এটাই ব্যবস্থা। আর দুইটা মনিটর থাকলে তো তখন আপনি আসলে অ্যাডভান্টেজ পাচ্ছেন, একটাতে আর একটা আরেক জায়গায় রেখে কাজ করতে পারতেছেন। ওকে, থ্যাংক ইউ জিনিসটা জিজ্ঞেস করার জন্য। জি স্যার। আচ্ছা, এরপর আমরা পার্ট 2 তে চলে আসি, ইনভেস্টিগেট ডিভাইসেস ইন এ ওয়্যারিং ক্লোসেট। সো ডিভাইস গুলোর কে আমরা ইনভেস্টিগেট করব এবং এগুলোর ওয়্যারিং গুলো কি ধরনের আছে সেগুলো আমরা একটু ইনভেস্টিগেট করব। সো একটা একটা করে আসি। ইফ ইউ ওয়েন্ট এক্সপ্লোরিং, রিটার্ন টু ফিজিক্যাল মোড এন্ড ইন্টারসিটি নাও। ফিজিক্যাল মোডে গেলাম। সো এটা হচ্ছে এটা ইন্টারসিটি, এই যে এখানে দেখা যাচ্ছে
ইন্টারসিটিতে আছি আমরা। তো তারপরে ইন দ্য টপ ব্লু বার ক্লিক ফিজিক্যাল এন্ড দেন ইউজ নেভিগেশন প্যানেল অর ব্যাক লেভেল বাটন টু নেভিগেট টু ইন্টারসিটি। আচ্ছা, সো ব্যাক লেভেল, এটা আসলে আমরা ইন্টারসিটিতে আছি, সো এটাতে আর ব্যাক করার কোনো ওয়ে সম্ভবত নাই। সো এখান থেকে আপনি নিউ সিটি ক্রিয়েট করতে পারবেন, বিল্ড করতে পারবেন, এগুলি বিভিন্ন তৈরি করা যাবে। আমরা যে কোনো একটা ইয়ের ভিতরে যেতে চাইলে সেটাতেও ক্লিক করতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ারেন্টন, টেলিওয়ার্কার, ডাটা সেন্টার, এগুলো থেকে ওয়্যারিং বিভিন্ন অন্যদিকে গিয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যদি ব্যাক করে ইয়েতে আসি, তারপরে এখানে এগুলো প্রত্যেকটা আমরা ক্লিক করে দেখতে পারবো এই র্যাকের মধ্যে এই তার কোথা থেকে এসেছে না এসেছে। তারপর আপনার এই সিওয়ার্ড, এখানে যদি দেখি এখান থেকে আবার এই যে তার এসেছে বাইরে থেকে এসে, এরকম আর কি। সো আমরা একেবারে বাইরে থাকলাম। সো আমাদেরকে এটা নেভিগেট করাটা একটু দেখতে বললো। ওয়্যারলেস সিগন্যালস যদি আপনি দেখতে চান, সেগুলি এই যে এখানে একটা ওয়্যারলেস সিগন্যাল দেখা যাচ্ছে। তারপর এখানে আচ্ছা, গ্রিড আপনি যদি চেঞ্জ করতে চান, সেগুলি এখানে চেঞ্জ করে দেখতে পারেন। সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড একটা টাইম দেখা যাচ্ছে, তাই তো। সেখানে এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করে রাখা হয়েছে। আপনি দেখেন এখানে অনেক ধরনের প্যারামিটার আসলে দেয়া যাচ্ছে। অক্সিজেন কেমন থাকবে, কার্বন ডাইঅক্সাইড কেমন, মনোঅক্সাইড, আর্গন, এগুলার পরিমাণ কেমন থাকবে এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ারের মধ্যে, সেইগুলো সহ আপনি আসলে এখানে বলে দিতে পারতেছেন। এবং এখানে দেখেন প্রতি 1 সেকেন্ডে 30 মিনিট করে চলে যাচ্ছে নাকি, 1 মিনিটে 1 সেকেন্ডে মনে হয় এখানে 30 সেকেন্ড যাচ্ছে। 30 সেকেন্ড তার মানে 2 সেকেন্ড এখানে 1 মিনিট করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমন একটা সিটিতে আমরা আছি। এগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন এই মোডটার, মানে এখানে দিয়ে আবার অবজেক্ট মুভ করতে পারবেন। সো ইন্টারসিটি আপনি এইগুলো আসলে চাইলে এরকম ভাবে কাজ করতে পারেন। ওকে, সো ক্লিক সিওয়ার্ড। সো সিওয়ার্ডে ক্লিক করতে বললো, দেন ক্লিক ব্রাঞ্চ অফিস। সো ব্রাঞ্চ অফিসে ক্লিক করতে বললো, তো আমরা এটার ভিতরে চলে যেতে পারতেছি। ঠিক আছে, ক্লিক দ্য ব্রাঞ্চ অফিস ওয়্যারিং ক্লোসেট। ব্রাঞ্চ অফিস ওয়্যারিং ক্লোসেট। ওকে, সো আমরা এটার মধ্যে ক্লিক করলাম। দেখেন এখানে বিভিন্ন ধরনের কেবল পেক বোর্ড আছে, এখানে বিভিন্ন কেবল আছে, আপনি একটার সাথে আরেকটা ধরে লাগাতে পারবেন। এখানে প্রত্যেকটা এই র্যাকের মধ্যে বিভিন্ন আছে। তারপরে এবার আসেন wiring closet. Notice that the wiring closet has a rack, a cable pack board, a table, a shelf. একটা টেবিল আছে, একটা শেলফ আছে। শেলফের মধ্যে এই ধরনের বিভিন্ন রাখা আছে, কি বলে এগুলাকে, ইন্টারমিডিয়েট ডিভাইস যেগুলো বা নেটওয়ার্ক ডিভাইস, এগুলো রাখা আছে এখানে। আপনার এটা আইপি ফোন, তারপর এটা হচ্ছে ল্যাপটপ। এখানে টেবিলের উপরে আপনার আরেকটা ল্যাপটপ, পিসি, এগুলো রাখা আছে। এবং এখানে এই র্যাকের মধ্যে সার্ভার, তারপরে এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, সুইচ, এগুলো রাখা আছে এবং রাউটার রাখা আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে এবং সুন্দর ওয়্যারিং গুলো আছে। ওয়্যারিং প্যাক বোর্ড এখানে আছে, এখান থেকে আপনি ওয়্যার নিয়ে লাগাতে পারবেন বিভিন্ন জায়গায়। সো দ্য র্যাক কন্টেইনস ডিভাইসেস দ্যাট ক্যান বি র্যাকড মাউন্টেড। সো র্যাকের মধ্যে এমন ডিভাইস গুলো লাগানো আছে যেগুলো র্যাকের মধ্যে মাউন্ট করা যাবে বা র্যাকড করা যাবে, যেটা র্যাকের মধ্যে রাখা যাবে, ওই ধরনের ডিভাইস আর কি। ইফ ইউ জুম ইন অন দ্য র্যাক জুম টুল অর কন্ট্রোল স্ক্রল হুইল, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে তারপরে আপনি স্ক্রল করলে আপনার মাউসের মাঝখানে যে চাকতিটা আছে সেটা ঘোরালে এটা আপনি বড় করে দেখতে পাবেন।
ঠিক আছে। আবার এখানে জুম টুলও আছে, এখান থেকে জুম ক্লিক করে তারপরে এখান থেকে জুম করতে পারবেন আপনি, এখানে জুম ইন ঠিক আছে করতে পারবেন, তাহলে আপনি এগুলো আরো সুন্দরভাবে দেখতে পাবেন। ওকে, এবং এগুলো আপনি যদি পড়তে চান সেক্ষেত্রে আপনি এগুলো পড়তে পারবেন, এবং কি কি ধরনের পাওয়ার কোনটার মধ্যে পাওয়ার কেবল লাগানো আছে না আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন। অ্যাক্সেস পয়েন্টের পাওয়ার এটা, এখানে লাগানো আছে ALS2, এগুলো নিশ্চয়ই সুইচ, ALS1, এজ রাউটার, ওয়েব সার্ভার, এগুলোর পাওয়ার কেবল এখান থেকে নেওয়া হয়েছে, আরো অনেক পাওয়ার কেবল লাগানোর জায়গা রয়েছে। Okay, the rack contains devices that can be rack mounted. Okay, if you zoom in on the rack, zoom tool or control plus wheel, you can see the devices are screwed in mounted in the rack. So এখানে স্ক্রু দিয়ে এই যে দেখা যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রু, আরো বড় করে যদি দেখাই, আর আর কি জুম হয় না, না জুম হয় না, এখানে এগুলো আপনি আসলে দেখতে পাবেন যেগুলো হচ্ছে স্ক্রু দিয়ে এগুলো লাগানো, ঠিক আছে, এগুলাকেই বলা হচ্ছে মাউন্ট। ওকে, সো স্ক্রুড ইন মাউন্টেড in the rack. Okay, below the power distribution device you will find a router. এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিভাইস, এটা এর নিচে হচ্ছে রাউটার আছে, ঠিক আছে। রাউটারের কিছু পাওয়ার কেবল, আবার একটার সাথে এই সুইচের সাথে একটা কেবল লাগানো, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখতেছি। Router, okay, below the power you will find the routers connect different networks. So রাউটার বিভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করে, এখানে কিন্তু আমরা একটা ইনফরমেশন পেলাম, ঠিক আছে। রাউটার কি করে, বিভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করে। একাধিক নেটওয়ার্ক আসলে রাউটার ছাড়া পসিবল না, বুঝতে পেরেছেন? এই কথাটা এখন আপনারা সিগনিফিকেন্স খুব একটা বুঝবেন না, যখন আমরা নেটওয়ার্ক কি জিনিস এগুলো যখন আরো ভ্যাস্ট ম্যাসিভ আকারে পড়বো এবং জানবো এক একটা নেটওয়ার্ক সম্পর্কে, তো তখন আপনার এই কথাটার সিগনিফিকেন্স আরো ভালোভাবে বুঝবেন। কিন্তু মানে আপনি জেনে রাখেন যে যখনই আমরা আসলে একাধিক ডিফারেন্ট নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যেতে চাই বা ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করতে চাই, তখন আমাদের অবশ্যই রাউটার দরকার হয়। রাউটারের চেয়ে কম পাওয়ারফুল কেউ এই কাজটা করতে পারে না। অর্থাৎ একটা সুইচ দিয়ে, এই যে সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচ দিয়ে ডিফারেন্ট নেটওয়ার্ককে আসলে একসাথে কানেক্ট করা পসিবল না। ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করতে হলে অবশ্যই রাউটার লাগবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, নোট করে রাখতে পারেন। বিলো দ্য রাউটার আর টু সুইচেস। সো রাউটারের নিচে দুইটা সুইচ আছে, ALS1, ALS2। ওকে, তারপরে আসেন দেখেন কি বলে, these switches provide wired connection to connect to other devices. সো অন্যান্য ডিভাইসকে কানেক্ট করার জন্য এখান থেকে বিভিন্ন কানেকশন আছে। সো এটা তো রাউটারের সাথে কানেক্ট হচ্ছে, তারপর এটা আসলে একটা রাউটারের সাথে আরেকটা রাউটারের কি বলে দুইটা কানেকশনই দেওয়া আছে, যাতে করে দুইটা কানেকশন থাকলে অনেক সময় ধরেন যে একটা ডাউন হয়ে গেলে আরেকটা দিয়ে করা যায়। আবার আরেকটা আছে লোড ডিস্ট্রিবিউশন বলি আমরা, অর্থাৎ প্যারালালি আপনি যদি অনেক ফাস্ট ডেটা পাঠাতে চান তাহলে দুইটা দিয়েই ডাটা আদান প্রদান করা পসিবল হয়। তো সেগুলো প্রোটোকলের উপরে ডিপেন্ড করে সেগুলো করা যাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই কানেকশন, মানে একটা থেকে আরেকটার গিগাবিট পোর্ট যেগুলো, সেগুলো আসলে খুবই ফাস্ট। এগুলো হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট। ফাস্ট ইথারনেট পোর্টের চেয়ে এই গিগাবিট ইথারনেট পোর্ট যেগুলো, এই যে আপনি উপরে রাখলে ওই সোর্স পোর্টের নামে দেখতেছেন গিগাবিট ইথারনেট পোর্ট, এগুলো আসলে আরো অনেক ফাস্টার, ঠিক আছে। সো এখান থেকে একটা গিয়েছে যেটা ওয়েব সার্ভারে লেগেছে, ডেস্টিনেশন ডিভাইসের মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন ওয়েব সার্ভার লেখা আছে। তারপর আপনি এটা থেকে যদি দেখি, এটা অ্যাক্সেস পয়েন্ট, একটা অ্যাক্সেস পয়েন্টে লাগানো আছে, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে আপনি আরো কি বলে যে কোনো পিসি অথবা আরো রাউটার বলেন বা সুইচ বলেন অথবা আরো সার্ভার বলেন, সেগুলো এখানে লাগাতে, মোট
24টা ফাস্ট ইথারনেট পোর্ট থাকে এই ধরনের এক একটা সুইচে। আরো বড় বড় সুইচ আছে, আরো বড় র্যাকড সুইচ আছে, সেগুলো তার অনেক বেশি লাগানো যায়, ডিভাইস কানেক্টেড করা যায়। এখানে সাধারণত 24টা ইথারনেট পোর্ট, ফাস্ট ইথারনেট পোর্ট আর 2টা গিগাবিট ইথারনেট পোর্ট। এগুলো আবার সুইচের ভার্সন টু ভার্সন ভ্যারি করে। আপনি কোন নাম্বারের সুইচটা ইউজ করতেছেন এখান থেকে, সেগুলোর উপরে ডিপেন্ড করে যে এটা কি ফাস্ট ইথারনেট হবে নাকি গিগাবিট ইথারনেট হবে। এগুলা মডেলের উপরে ডিপেন্ড করে, সোজা কথা। আচ্ছা, so notice that the device have a name assigned by the network administrator. So এই যে নাম যে এই ALS1 বা ALS2 এজ রাউটার, এই নামগুলো দিয়েছে আসলে একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তার বোঝার সুবিধার্থে নামগুলো দিয়েছে। ওকে, যদিও এইরকম ভাবে আমরা এখানে দেখতেছি পেস্টেড নামটা, তো এটা যদি মানে কি বলে প্রিন্ট করে এরকম ডিভাইসের উপরে পেস্ট করে রাখে বা স্টিকার দিয়ে লাগায় অথবা স্কচ টিপ দিয়ে কোনো এই ধরনের লাগায়, তাহলে তো লাগালো, মানে সাধারণত সেরকম ভাবেই যদি মেনটেন করে তাহলে সুন্দর জিনিসটা। আর ভার্চুয়ালি এটার একটা নাম দেওয়া যায়, যে কেউ যখন এটা অ্যাক্সেস করবে তখন ওই নাম দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবে, যদি সেইভাবে কনফিগার করা থাকে, রিমোট কনফিগার যদি করা থাকে। আর না করা থাকলে আসলে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, অনেক সময় ওই সিকিউরিটি পারপাসে এগুলো বন্ধ করে রাখা হয়। ওকে, what devices use a wired connection to connect to switch ALS2? আচ্ছা, সো এই যে এখানে যে ইউজ করছে what devices use a wired connection to connect switch ALS2, অর্থাৎ কোন কোন ডিভাইস ওয়্যার্ড কানেকশন, এই যে এটা দেখতেছেন একটা তারের কানেকশন, এগুলাকে ওয়্যার্ড কানেকশন বলতেছে। আর ওয়্যারলেস হচ্ছে তো জানেনই, যেগুলোতে তার থাকে না, তারবিহীন কানেকশন। সো ওয়্যার্ড কানেকশন কাদের কাদের সাথে আছে সেটা আপনাকে একটু এখানে খুঁজে বের করতে বলতেছে, যে হোয়াট ডিভাইসেস ইউজ এ ওয়্যার্ড কানেকশন টু কানেক্ট টু সুইচ ALS2। সো ALS1 তো ইউজ করতেছে, এছাড়া ডিভাইস যদি বলি আরো এখানে ওই যে আমরা একটু আগে দেখলাম, একটা হচ্ছে ওয়েব সার্ভার আর একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, এগুলো এই সুইচের সাথে কানেক্ট হওয়ার জন্য ওয়্যার্ড কানেকশন ইউজ করতেছে। ঠিক আছে, তারপরে আমরা এতে চলে আসি, বিলো দ্য সুইচেস ইন দ্য র্যাক ইজ এ ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট নেম অ্যাক্সেস পয়েন্ট। সো এরপরে নিচে যদি আসি তাহলে এই যে একটা অ্যাক্সেস পয়েন্ট, এখানে এটার অন অফ আছে, আপনি এখান থেকে ফট করে অফ করে দিতে পারেন। আর এটা লিংক করা আছে, এই যে আমরা এখান থেকে দেখেছি অ্যাক্সেস পয়েন্টটা এখান থেকে কি করা। সো এটার নাম হচ্ছে এরকম অ্যাক্সেস আন্ডারস্কোর পয়েন্ট। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টস ইউজ এ ওয়্যারলেস কানেকশন টু কানেক্ট টু আদার ডিভাইসেস। সো এটা অন্যান্য ডিভাইসের সাথে ওয়্যারলেস কানেকশন করে। ঠিক আছে, ওয়্যার্ড কানেকশন না, এটা ওয়্যারলেস কানেকশন করে। যদিও ইন্টারনেট বা মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার জন্য বা ইন্টারনেট ডাটা সাপ্লাই দেওয়ার জন্য সে এই সুইচের সাথে হয়তো ল্যান কানেকশনটা দিয়েছে, কিন্তু সে ইউজারদের কাছে বা এটাকে কি বলে এন্ড ডিভাইস, যেগুলো ওয়্যারলেস কানেকশন যেসব গুলোতে, যেসব ডিভাইসে সাপোর্ট করে, সে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। সো আমাদেরকে বলতেছে এটা সেটা সুন্দরভাবে দেখার জন্য লজিক্যাল মোডে চলে যেতে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট use a wireless connection to connect to other devices. Switch to logical mode. Which device is connected to access point? So logical mode গিয়ে আমরা দেখব যে কোন ডিভাইস এই অ্যাক্সেস পয়েন্টে কানেক্টেড। সো আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এখানে চলে এসেছে, আসলে এরকম কোন একটা জায়গায় থাকার কথা। ওকে, সো এরকম সম্ভবত। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হলো এই যে দেখেন অ্যাক্সেস পয়েন্ট, আমরা লজিক্যাল ভিউতে এটা দেখতে পারি আর কি, যে এই ধরনের একটা কি বলে স্পেস লাইন এরকম করা থাকে। এটার মানে হচ্ছে সে আসলে কোনো তার দিয়ে এটার সাথে কানেক্টেড না,
বরং ওয়্যারলেস সিগন্যাল এই ল্যাপটপের সাথে আদান প্রদান। সো ল্যাপটপটা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড এই ওয়্যারলেস এর মাধ্যমে। আপনি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কানেক্টেড। এটাকে আপনি যদি অনেক দূরে নিয়ে যান, আচ্ছা এত দূরে আসলে এটা পাওয়ার কথা না, একটা নির্দিষ্ট রেঞ্জে থাকার মানে বাইরে চলে গেলে সেটা আসলে পাওয়ার কথা না। যদিও এখানে লাইনটা দেখাচ্ছে, হতে পারে একটা যে এটার রেঞ্জ আসলেই খুব পাওয়ারফুল, আবার হতে পারে একটু টাইম নিচ্ছে ওটা সিঙ্ক করার জন্য, মানে বুঝে ওঠার জন্য। আবার হতে পারে প্যাকেট ট্রেসারের বাগও থাকে অনেক সময়। ঠিক আছে, বাগ মানে হচ্ছে ওরা হয়তো মানে ওই কেসটা হয়তো হ্যান্ডেল করে নাই। এই ধরনের যারা কম্পিউটার সায়েন্সের সম্পর্কে ন্যূনতম কিছু আইডিয়া আছে তারা জানেন বাগ জিনিসটা কি। অর্থাৎ কোনোভাবে ওই জিনিসটা ইউজারকে যেভাবে দেখানো দরকার সেই জিনিসটা সেভাবে দেখানো হচ্ছে না বা সেটা ফাংশন করতেছে না প্রোগ্রামারের ভুলের কারণে। ঠিক আছে, সো এখানে আমরা লজিক্যাল মোডে সুইচ করলাম এবং আপনি এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলেন। Which device is connected to access point? So laptop 1 is connected to access point. ওকে, তারপরের ইয়েতে আসি, সুইচ টু ফিজিক্যাল মোড। আবার ফিজিক্যাল মোডে চলে যেতে বলতেছে। You should be back in the branch office wiring closet. ঠিক আছে, আমরা যেখানে ছিলাম ফিজিক্যাল মোডে, ব্রাঞ্চ অফিস ওয়্যারিং ক্লোসেট। Where is the device connected to access point physically located? Where is the device connected to access point physically located? Acha. So you should be back to branch office wiring closet. সো এটাই তো ব্রাঞ্চ অফিস ওয়্যারিং ক্লোসেট। সো কোথায় আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে where is the device connected to access point physically located? সো আমরা র্যাকের মধ্যে দেখতে পাচ্ছি access point, where is the device connected to access point physically located? সো যার সাথে ফিজিক্যালি কানেক্টেড, ঠিক আছে, সেটা এই র্যাকের মধ্যে আছে অ্যাক্সেস পয়েন্টের উপরে এই সুইচের সাথে, এবং এই সুইচের থেকে ধরেন এই সুইচ কানেকশন আছে এবং এখান থেকে আবার রাউটারের কানেকশন আছে, রাউটারের থেকে অন্য যে কোনো জায়গায় আসলে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো এই পাশে শেলফের মধ্যে এগুলো লাগানো আছে, কিন্তু এই জিনিসগুলা কিন্তু আসলে কোনোটার মধ্যে ওয়্যার্ড না। আপনি দেখতেই পাচ্ছেন এগুলো অতিরিক্ত রাখা হয়েছে, যখন যেটা লাগবে সেটা এগুলো হলো ব্যাকআপ হিসাবে রাখা হচ্ছে সেলফে। এই যে ব্যাকআপ রাউটার, ওয়্যারলেস রাউটার, ব্যাকআপ সুইচ, যাতে নষ্ট হয়ে গেলে ওগুলা লাগানো যায় আর কি। ওকে, সো আমরা এরপরে পার্ট 3 তে চলে আসি। Devices can be connected in a variety of ways. For network connectivity, devices are typically connected using either a copper straight through cable or wirelessly. So সাধারণত আমরা জানি যে ডিভাইস গুলো বিভিন্ন ধরনের ওয়েতে কানেক্ট করা যায়, এবং নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে ডিভাইস গুলো আইদার এই ধরনের ওয়্যার, কোন একটা কপার স্ট্রেট থ্রো কেবল এবং ক্রস কেবল কি, এটা আপনারা আস্তে আস্তে যখন কানেকশন দেখবেন তখন আপনারা আসলে জানবেন বিভিন্ন ধরনের কানেকশন আছে। সো কপার স্ট্রেট থ্রো আমরা আপাতত বলছি, ধরেন যে ওয়্যার্ড কানেকশন যেগুলো এগুলোকে, এবং ওয়্যারলেসলি তো বুঝতেই পারতেছেন কোনো ওয়্যার ছাড়া। ঠিক আছে, আমরা সাধারণত এই দুই ভাবে ডিভাইস গুলোকে কানেক্ট করে থাকি। ফর ম্যানেজমেন্ট কানেক্টিভিটি, ডিভাইসেস আর টিপিক্যালি কানেক্টেড ইউজিং আইদার এ কনসোল কেবল অর ইউএসবি কেবল। সো ম্যানেজমেন্ট, এই কানেক্টিভিটি ম্যানেজ করার জন্য সাধারণত ডিভাইস গুলো একটা কনসোল কেবল দিয়ে কানেক্ট করি আমরা, নাইলে ইউএসবি কেবল দিয়ে। অর্থাৎ ম্যানেজমেন্ট কানেক্টিভিটি বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা একটু যদি আপনাদেরকে বলি। ধরেন যে
এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন, এই রাউটারটার কোনো মনিটর আছে? কেউ অ্যান্সার দেন তো দেখি। জি না স্যার, কোনো মনিটর তো স্যার দেখতেছি না। নাই। জি বাকিরাও কি শিওর দেখতেছেন যে এই রাউটারটার সাথে কোনো মনিটর নাই? আচ্ছা, তাইলে আপনি যে এই রাউটারটা কনফিগার করবেন, আমরা প্যাকেট ট্রেসারে যখন আসলে কনফিগার করব, তখন আপনি এখানে একটু দেখাই, আপনি এখানে ক্লিক করলে হয়তো কিছু একটা চলে আসবে, এখানে একটা সিএলআই বলে ব্যাপার আছে, এখানে আপনি বিভিন্ন জিনিস লিখবেন, তারপরে সেটা ওইভাবে কনফিগার হয়ে যাবে। ঠিক আছে? সো জি স্যার। বাস্তবে কি আমাদের এই ফিজিক্যাল ইয়েতে এরকম কোনো ব্যাপার আছে যে এখানে ক্লিক করলে পরে এরকম কোনো কিছু, এই যে এখানে যেমন ক্লিক করলাম এরকম একটা প্রম্পট হয়ে গেল, বাস্তবে কি এটা আসলে সম্ভব? স্যার বাস্তবে তো মনে হয় স্যার ল্যাপটপ নিয়ে যায় মনে হয় স্যার, এরকম কনফিগার করার জন্য। আচ্ছা, কি করে সেটা পরের ব্যাপার, আগে বলেন এটা সম্ভব কিনা বাস্তবে জি এইভাবে না স্যার, ক্লিক জি না, করে? জি না স্যার, জি না। সম্ভব না। ঠিক আছে? সো কোনো না কোনো ভাবে এখন তাইলে আমাকে মনিটরে না দেখলে তো আমি আসলে বুঝবো না, বা একটা কিবোর্ড যদি আমার এখানে না লাগানো থাকে তাহলে তো আমি আসলে বুঝবো না যে এটা আসলে এখানে কি কনফিগার হচ্ছে বা আমি কিভাবে কনফিগারটা করব। সেটা আপনার আইও ডিভাইস এগুলো লাগবে। আইও ডিভাইস বলতে বোঝায় হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। সো এই জিনিসগুলো আপনার এখানে আমার লাগানো লাগবে। সো এই জন্য যেটা করা হয়, ওই যে ভাই বলছিলেন মোটামুটি সঠিক কথাই বলছিলেন, আমরা একটা ডিভাইস, সাধারণত এন ডিভাইস অর্থাৎ ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, এগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে আমরা একটা কনসোল কেবলের থ্রুতে, এটাকে বলে কনসোল কেবল, আমরা লজিক্যাল ইয়েতে যদি যাই, এই যে এই ধরনের আকাশি দেখতে, আমাদের এখানে এই ধরনের আকাশি আমরা এই কানেকশনের উপরে রেখে, এই যে আমি এই সবুজ এটার উপরে যখন কোনো কেবল বা এখানে যখন কোনোটার উপরে কার্সর রাখবো, তখন দেখবেন এই যে এই জায়গাটায় একটা নাম উঠতেছে। ঠিক আছে? এই যে দেখেন আমি আকাশি এটার উপরে নাম রাখলে এই জায়গায় নাম উঠতেছে কনসোল। অর্থাৎ এই ধরনের কনসোল কেবল দিয়ে আমরা কানেক্ট করে তখন ওইটাকে কনফিগার করতে পারি, এবং ওই ল্যাপটপ থেকে ওই সুইচ বলেন বা রাউটার বলেন এগুলাকে আমরা কনফিগার করে থাকি। ঠিক আছে? অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইউএসবি কেবল দিয়ে আমরা জিনিসটা করতে পারি। ওকে, সো এই কথাটা এখানে বলেছে। এরপর আসেন, নোট একটা দিয়েছে, প্যাকেট ট্রেসার উইল grade the rest of this activity at any time. You can click check result at the bottom of the task window, then click assessment item to see which item you have not yet completed. সো সাধারণত আপনাকে যখন এই ধরনের কোন একটা অ্যাসাইনমেন্ট দিবে বা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি করতে দিবে, তখন আপনার এই যে এখানে কমপ্লিশন 0% আছে, আপনি বিভিন্ন অ্যাক্টিভিটি করার পরপরই এই ধরনের আপনার এই কমপ্লিশনটা বাড়তে থাকবে, কমপ্লিশনের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। ঠিক আছে? এবং আপনি যদি দেখতে চান যে এগুলো আসলে ফাইনাল পরীক্ষায় দেখতে পারবেন না, সো এটার উপরে কখনো ডিপেন্ডেন্ট হবেন না। এই যে চেক রেজাল্টস, এখানে একটা জিনিস আছে, ফাইনাল পরীক্ষায় কিন্তু এটা ব্লকড থাকে, এবং আপনার ওই সিসকো যে পরীক্ষাটা নিবে সেটার মধ্যে আসলে চেক রেজাল্টস একেবারেই ডিজেবল থাকে। সো এইখানে গেলে আপনি এমনি নরমাল প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি গুলাতে এখানে অ্যাসেসমেন্ট আইটেম আছে। সো এখানে কি কি কাজের জন্য কত পয়েন্ট সেগুলো আছে। সে এখানে নেটওয়ার্কে ব্যাকআপ রাউটারে হোস্ট নেম, ফিজিক্যাল লোকেশন, এগুলো দেওয়ার জন্য, এগুলো আপনার এখন স্ট্যাটাস হচ্ছে ইনকারেক্ট আছে, এগুলোর জন্য এত করে পয়েন্ট, এবং কোনটার জন্য কত করে পয়েন্ট এগুলো এখানে দেওয়া আছে। আপনি যখন এগুলো করতে থাকবেন বা করে ফেলবেন, তখন এগুলো এখানে ক্রসের জায়গায় টিক চিহ্ন চলে আসবে, এবং আপনার পার্সেন্টটা ওই অনুসারে বাড়তে থাকবে। ঠিক আছে? সো আমাদের কাজ হলো 1 2 3 4 5 6টা জিনিস যদি আপনি কনফিগার করে ফেলেন, তাইলে আপনার 100% হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা আবার এটা ক্লোজ করে দিলে আমাদের ব্যাক এই ইয়েতে ফিরে যাবে। সো আমরা আবার এখানে ফিরে আসলাম। ওকে, সো এখন দেখি আমরা আবার যে এখানে কি বলেছে। সো এখন যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে এরপরে এখন পর্যন্ত আমরা যা করেছি সব ইনভেস্টিগেট করেছি, এক একটা জিনিস দেখেছি। সো এই দেখার জন্য আসলে কোনো পয়েন্ট নাই। তো এখন এরপরের যেই জিনিসগুলো থাকবে নোটে বলে দিয়েছে, এরপরের গুলো প্রত্যেকটাই আসলে এই কি বলে আমাদের এক একটা অ্যাক্টিভিটি যেগুলোতে পয়েন্ট আছে। ওকে, সো আসেন এরপর আমরা কাজ করা শুরু করি। এ নাম্বারে আছে ইনভেস্টিগেট দ্য কেবল পেগ বোর্ড। সো কেবল পেগ বোর্ড আপনাকে দেখতে বলতেছে যে কি কি ধরনের কেবল এখানে আছে। সেটাই এই যে এখানে দেখা যাচ্ছে টাইপ
কনসোল কেবল, এটা হচ্ছে কপার স্ট্রেট থ্রো, তার মানে এই সবুজ যা আছে এগুলো সবই কপার স্ট্রেট থ্রো হবে। এটা হচ্ছে ফাইবার কেবল, ঠিক আছে, ফাইবার কেবল দিয়ে ফাইবার এর মাধ্যমে আমরা করতে পারি। কোয়াক্সিয়াল কেবল একটা আছে, এগুলো আমরা পড়বো এগুলো সম্পর্কে। ইউএসবি কেবল, এগুলো সব এই কেবল পেগ বোর্ডে রাখা আছে, ঠিক আছে। সো ইট ইনক্লুডস 2 কনসোল কেবল, 2টা কনসোল কেবল এবং 10 কপার স্ট্রেট থ্রো, 10টা কপার স্ট্রেট থ্রো কেবলস, 4 fiber cables, 2 coaxial cable এবং 2 USB cables. Notice that the cable representations in physical mode are more representative of their real world counterparts. So physical mode কেবলের যে রিপ্রেজেন্টেশন এটা আরো মানে মোর রিপ্রেজেন্টেটিভ বা কি বলে দেখতে, মানে কি বলে আপনাকে এটাকে অ্যাকচুয়াল সিনারিওটা আসলে এখানে রিফ্লেক্ট করে বেশি, ঠিক আছে। সো সুইচ টু লজিক্যাল মোড, নোটিস দ্যাট দ্য কেবল রিপ্রেজেন্টেশন আর ডিফারেন্ট ইন দিস মোড। সো এইখানে যদি আসেন কেবল রিপ্রেজেন্টেশন, এইখানে তো কেবল রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে না, বাট এইখানকার কথা বলতেছে আর কি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেবলের রিপ্রেজেন্টেশনটা এক ধরনের, আর ফিজিক্যাল মোডে গেলে পরে এখানে কেবলের রিপ্রেজেন্টেশন অন্য ধরনের, ঠিক আছে। আচ্ছা, নোটিস দ্যাট দ্য কেবল আচ্ছা ওকে, আচ্ছা, সুইচ টু ফিজিক্যাল মোড, ক্লিক এ কপার স্ট্রেট থ্রো কেবল ফ্রম দ্য কেবল পেগ বোর্ড। কপার স্ট্রেট থ্রো একটা আমি ক্লিক করলাম, সো এটা সিলেক্ট করা হয়ে গেল। তারপরে আমাকে বলতেছে প্লট ইউর মাউস ওভার দ্য পোর্টস অন PC1, PC1 যে আছে এইটার মধ্যে লাগাতে বলতেছে। সো এই যে দেখেন এখানে ফার্স্ট ইথারনেট 0, সো এটা যেহেতু আসলে ইথারনেট কেবল বা মানে ইন্টারনেট লাগানোর মতো কেবল, সো আমরা ফার্স্ট ইথারনেট 0 এটার মধ্যে কানেক্ট করে দিলাম। আরেক পার্ট কোথায় কানেক্ট করব সে ওখানে বলে দিবে, দেখেন float your PC1 until you see the first Ethernet 0 pop up. So first Ethernet 0 এখানে যখন কার্সরটা রেখেছিলাম তখন first Ethernet 0 pop up. The other RS232 port is for connecting console. So এই RS232 port যখন দেখবেন বা এইটা হচ্ছে কনসোল কেবল লাগানোর জন্য, ওখানে ফার্স্ট ইথারনেট আসলে লাগবে না, কারণ এক একটার সকেট এক এক রকম, ঠিক আছে। এটার কেবলের উপরে ভিত্তি করে এটার সকেটটা ওই ধরনের, আর এটারও কেবলের উপর ভিত্তি করে সকেটটা এই ধরনের। সো এতটুকু কথা আমাদেরকে জানালো। উইথ দ্য কপার স্ট্রেট থ্রো কেবল স্টিল সিলেক্টেড, ক্লিক দ্য ফার্স্ট ইথারনেট 0 পোর্ট টু কানেক্ট দ্য কেবল। দ্য পোর্ট শুড নাও বি হাইলাইটেড ইন গ্রিন। সো আমরা এটা করে ফেলেছি, এখানে ক্লিক করেছি এবং এই যে এখানে এক মাথা লাগিয়েছে, এখন অন্য মাথা আপনি কোথায় লাগাবেন সেটার জন্য হচ্ছে এখানে পড়তে হবে। তারপর আচ্ছা ওকে, কানেক্ট দ্য আদার এন্ড টু দ্য কেবল টু দ্য ALS2, অর্থাৎ এই যে এই সুইচটার কোন একটা জায়গায় লাগাতে বলতেছে বাই ক্লিকিং অ্যান এমটি ফার্স্ট ইথারনেট পোর্ট। সো যদি আপনাকে ইথারনেট পোর্ট নির্দিষ্ট করে দিত যে 0/1 বা 0/5 কোনটার মধ্যে লাগাতে হবে, আপনাকে সেটাই লাগাতে হতো, কিন্তু এখানে বলেছে যে বাই ক্লিকিং অ্যান এমটি ফার্স্ট ইথারনেট পোর্ট, যে কোনো ফার্স্ট ইথারনেট পোর্টে লাগালেই হবে। সো আমি ধরেন যে কোনো একটা চুজ করি, এই পাশের কোন একটা চুজ করলাম 0/20 যেটা, সেটা চুজ করলাম। এরপরে কোথাও আবার বলে দেয় নাই তো যে কোথায় লাগাতে হবে, ওকে বলে নাই। সো আমি এখানে লাগালাম এবং লাগানোর সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু 16% চলে আসলো, ঠিক আছে। আমি যদি সরি, ওখানে কিন্তু 16% চলে এসেছে। এটাকে যদি আমি ডিলিট করতে যাই, আচ্ছা ডিলিট আর সে বন্ধ করে রাখছে ডিলিট করাটা, সো ডিলিট করলে আবার পার্সেন্টেজটা কমে যেত। মানে আপনি কোনো অ্যাক্টিভিটি যদি করেন আবার ওই অ্যাক্টিভিটি থেকে যদি আনডু করে দেন তাহলে আসলে ওই পার্সেন্টেজটা, কমপ্লিশন পার্সেন্টেজটা সে রিভোক করে ফেলে বা রিডু করে দেয়।
সো আমি আবার একটু চেক অ্যাক্টিভিটি দেখে আসি। দেখেন এই যে আমরা এই যে এই তারটা কানেক্ট করলাম, এই যে লিঙ্ক টু LS2 PC1 এর পোর্ট, কোন একটা পোর্ট, ফার্স্ট ইথারনেট পোর্ট, এটা লিঙ্ক টু LS2 এটাতে কানেক্ট করলে কারেক্ট হয়ে গেছে এটা। সেই মার্কসটা আপনি পেয়ে গেছেন, অর্থাৎ 16, তাই তো? 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করলে মনে হয় 16 আসে, 100 কে যদি 6 দিয়ে ভাগ করেন, অথবা কাছাকাছি কিছু একটা। ওকে, সো এরপরে আসেন, আমরা ছিলাম এখানে। Okay, PCs and laptops can also be connected to networking devices using a console cable or a USB cable. This connection provide management access. Click a console cable from the cable pegboard. So একটা console cable নিতে বলতেছে, নিলাম একটা console cable, তারপরে আমাকে কি বলতেছে, click the RS232 তে ক্লিক করতে বলতেছে। সো ক্লিক করলাম, এক মাথা লাগালাম, এখন এটা মনে হয় রাউটারে লাগাতে বলবে, তাই তো? এজ রাউটার, হ্যাঁ। Then float your mouse over the edge router and find the console port. Right click, inspect front to zoom in and make finding the port easier. So কোথায় আছে কনসোল কেবল? এই যে দেখেন এখানে কনসোল, এটা অক্সিলারি, এই পাশেরটা কনসোল। এটা আমাকে আরো মানে জুম করার জন্য বলেছে, জুম করে দেখার জন্য, যাতে সহজে দেখা যায়। এই যে এখানে ছোট করে কনসোল লেখা আছে, সো আমরা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? কনসোল পোর্ট কানেক্ট, দেখেন এই যে কনসোল পোর্ট কানেক্ট করে ফেলার ফলে এখানে 33% কিন্তু হয়ে গেল, মানে 6টার মধ্যে 2টা অ্যাক্টিভিটি করে ফেলেছি, 1/3। এবং আপনি এখানে দেখতে পাবেন এই যে ঠিক চিহ্ন। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। কি যেন বলতে চেয়েছিলেন কেউ একজন? জি স্যার পিসি তে স্যার এটা যে হ্যাঁ, স্যার RS32, এটা স্যার কিভাবে বুঝলেন স্যার এটা RS32? এই PC টা? যখন আমি এটার উপরে কার্সর রেখেছিলাম তখনই আসলে RS232 এটা দেখিয়েছিল, জি জি দেখেছি স্যার, এই যে ঠিক আছে? RS232, জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আসেন আমরা তারপরে কি আছে দেখি। ওকে, ক্লিক দ্য কনসোল পোর্ট অন এজ রাউটার টু কানেক্ট দ্য কনসোল কেবল। এই যে আমরা যেটা করলাম, দ্য কেবল শুড নাও বি ড্যাংলিং বিটুইন PC1 and console port on edge router. So এই কনসোল পোর্ট এখান থেকে এখানে এই লাইনটা দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে যে কানেক্টেড বা ড্যাংলিং, ট্যাঙ্গল করে আছে। ওকে, এরপরে আসেন, আমাদের কানেকশন দেওয়া হলো, এখন আমাদের এখানে যে কিছু ব্যাকআপ রাউটার রাখা আছে, ব্যাকআপ কিছু জিনিসপত্র দেওয়া আছে, এগুলো নিয়ে হয়তো কোনো কাজ টাজ দিবে। আসেন দেখি আমরা কি কি বলে এরপরে। Newer models of networking devices can be accessed through a USB port for management configuration. So আগে আসলে কনসোল কেবল ছাড়া ওয়ে ছিল না, এখন নিউয়ার মডেলগুলো USB পোর্ট দিয়ে ম্যানেজমেন্ট করা যায়। This is necessary because newer laptops and PCs typically do not include an RS232 port for console cable connection. So RS232 লাগাবে কারা? সাধারণত যারা নেটওয়ার্ক ম্যানেজ করে বা এরকম। তো আপনি আমি যে এই কি বলে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি, এগুলোর মধ্যে আসলে সাধারণত RS232 দরকার হয় না। তো সেখান থেকে দেখবেন যে এখন অধিকাংশ ল্যাপটপেই এই পোর্ট আসলে বাদ দিয়ে দিয়েছে। তো এখন এই জন্য এটা নেসেসারি হয়ে পড়েছে যে একটা ইউএসবি পোর্ট থাকলে এটা সাধারণ মানুষ ওই যে পেন ড্রাইভ এগুলো ইউজ করতে পারতেছে, তাদেরও কাজে লাগতেছে। আবার ইউএসবি পোর্ট দিয়ে যদি এই কনসোলের কাজটাও করা যায় তাহলে ফাইন। তো সেই জন্য আসলে রিসেন্টলি এই রিসেন্ট ডিভাইস গুলো ম্যানেজমেন্টের জন্য ইউএসবি কেবল ইউজ করে। ওকে, ইনভেস্টিগেট দ্য শেলফ। শেলফটা আমাদেরকে ইনভেস্টিগেট করতে বলতেছে। এই যে বাম পাশে যে শেলফটা আছে, এখানে আমি আগে বলেছি ব্যাকআপ একটা সুইচ আছে, একটা ফায়ারওয়াল আছে,
একটা ওয়্যারলেস রাউটার আছে, একটা ব্যাকআপ রাউটার আছে, একটা আইপি ফোন এবং একটা ল্যাপটপ আছে। ওকে, আমরা এটা দেখলাম। দিস ইনক্লুডস an inventory of devices in the Seward branch office that are not currently installed. সো এগুলো জাস্ট ফেলে রাখা আছে, এগুলো কোনো কানেকশন দেওয়া নাই। আপনি লজিক্যাল পার্টে যদি যান তাহলে দেখবেন যে এই যে এগুলোর মধ্যে কোনো কানেকশন দেওয়া নাই, এই জিনিসগুলো ওখানে আছে। এই আমরা যে একটু আগে কানেকশন দিলাম, এই যে দেখেন PC1 থেকে এজ রাউটারে যে কানেকশনটা দিলাম সেই কানেকশনটা এখানে দেখাচ্ছে। এবং আগে কিন্তু এই যে ALS2 থেকে PC1 এই কানেকশনটা ছিল না, আমরা এই কানেকশনটা ওই ফিজিক্যাল মোডে কিন্তু দিয়েছি, ঠিক আছে? সেটা কিন্তু লজিক্যাল মোডে অটোমেটিক্যালি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আসেন ক্লিক এন্ড ড্র্যাগ দ্য ব্যাকআপ রাউটার টু অ্যান এমটি স্পট ইন দ্য র্যাক। সো ব্যাকআপ রাউটারটা এখান থেকে ক্লিক এন্ড ড্র্যাগ, এটাকে ধরে নিয়ে এসে এখানে কোনো একটা জায়গায় ইনস্টল করতে হবে। সো আমি এখানে ইনস্টল করে দিলাম, এখানে স্ক্রু দিয়ে অটোমেটিক্যালি লাগিয়ে দিল, আপনার কষ্ট করে আর স্ক্রু লাগাতে হলো না। Okay, some devices are not automatically powered on when installed on the rack. So সব ডিভাইস কিন্তু র্যাক এর মধ্যে অ্যাড করা মাত্রই পাওয়ার্ড অন হয়ে যায় না, ঠিক আছে? এখানে অবশ্য পাওয়ার কেবল টেবল ওরা সম্ভবত লাগিয়ে দেয়, দেখি এখানে পাওয়ার কেবল লাগিয়ে দিয়েছে কিনা। এই যে ব্যাকআপ রাউটার, ওরা কিন্তু পাওয়ার কেবল লাগিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে? এজ রাউটারের পাওয়ার কেবল এখানে, ব্যাকআপ রাউটার এখানে, কিন্তু এটা পাওয়ার অন করে দিয়েছে কিনা সেটা দেখে নেই। এখানের সুইচটা কোথায়? আচ্ছা, সুইচ দেখতে হবে, অন্য সাইডে থাকতে পারে। এখানে সুইচটা আছে, তো সুইচটা মনে হয় ওই সাইডে। আমরা দেখি ওরা কি বলে, সেইভাবে আমরা কাজটা করি। সাম ডিভাইস, ওকে, পাওয়ার হুইন ক্লিক ব্যাকআপ রাউটার ইন্সপেক্ট রেয়ার। এই যে ইন্সপেক্ট রেয়ার, অর্থাৎ ওই পাশটা আমরা দেখার চেষ্টা করতেছি। ওই পাশটার মধ্যে এটা তো হলো পিছনের পাশ, সো আমরা এখন সামনের পাশটা দেখার চেষ্টা করতেছি। অবশ্য এইটাকেই বলা হয় হলো ফ্রন্ট, মানে সামনের পাশ, আর রেয়ার মানে হলো ব্যাক সাইড। সো এটার ব্যাক সাইড যদি আমরা দেখি তাহলে ব্যাক সাইডটা এরকম। এইখানে কিন্তু এই যে পাওয়ার কেবল, পাওয়ার সুইচটা আছে, ঠিক আছে? ফাইন্ড দ্য পাওয়ার বাটন এন্ড টার্ন দ্য রাউটার অন। সো আমরা এই রাউটারটা অন করে দিলাম, ঠিক আছে? আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা 66% হয়ে গেছে, ঠিক আছে? এটা অফ করে দিলে কত পার্সেন্ট ছিল? 50%। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছেন যে অফ করে দিলে 50% হয়ে যাচ্ছে, আবার যখন এটা চালু করতেছি তখন এটা 66% হয়ে যাচ্ছে। ওকে, সো তার মানে এই পাওয়ার অন করাটা এটাও একটা কাজ, আমাদের টাস্কের অংশ। স্যার রেয়ার অপশনটা স্যার কিভাবে পাইলেন স্যার? যে পিছনে এই যে আপনি এটার উপরে ব্যাকআপ রাউটারের উপরে রাইট ক্লিক করবেন, জি স্যার, ঠিক আছে? তাইলে এই যে পাচ্ছেন জি ইন্সপেক্ট রেয়ার, জি স্যার। ওকে, ফাইন। দেন আসেন দেখি কি বলে। অন দ্য কেবল প্যাক বোর্ড চুজ এ ইউএসবি কেবল, রিটার্ন টু দ্য রেয়ার ভিউ অফ ব্যাকআপ রাউটার। সো আমাদেরকে বললো একটা ইউএসবি কেবল পিক করার জন্য। আচ্ছা, এটাকে একটু জুম আউট করি সো দ্যাট সহজে আমরা পাই। সো একটা ইউএসবি কেবল নিলাম, নেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে এখানে ব্যাকআপ রাউটারের রেয়ার ভিউতে যেতে, তাই তো? একটু বড় করে নেই। এখান থেকে আমরা রেয়ার ভিউতে গেলাম, রেয়ার ভিউতে গিয়ে তারপরে আমাদেরকে ইউএসবি কেবল কোথায় লাগাতে হবে সেটা দেখি। এন্ড ফাইন্ড দ্য ইউএসবি কনসোল পোর্ট অন দ্য ফার লেফটে। আচ্ছা, ফার লেফট, এই যে ইউএসবি কনসোল, ঠিক আছে? এখানে ইউএসবির সাইনও দেওয়া আছে, তাতে আমার সহজ হয়েছে খুঁজে পেতে। সো এইখানে আমি এটাকে একটা মাথা কানেক্ট করে দিলাম। এখন অন্য মাথা কোথায় কানেক্ট করব সেটা ওরা বলবে, যে এই যে এটা ক্লিক দ্য পোর্ট টু দ্য কানেক্ট দ্য ইউএসবি কেবল, দ্য পোর্ট শুড বি হাইলাইটেড ইন গ্রিন, গ্রিন হয়ে গেছে। কানেক্ট দ্য আদার এন্ড অফ দ্য ইউএসবি কেবল টু আইদার of the USB ports on laptop 1. The cable will not dangle like the cables did for the connection to PC1. Okay, so
আমরা এইখানে চলে আসি, এখানে দেখতেই পাচ্ছেন, সরি আমি একটু বড় করেছি যার ফলে এরকম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউএসবি, কোথায় ইউএসবি, আমাদেরকে তো ল্যাপটপ 1 এর কথাই বললো তাই না? ল্যাপটপ 1 এ এইখানে ইউএসবি দেখা যাচ্ছে, বড় করলে কি ইউএসবিটা দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে ল্যাপটপ 1টাকে আমরা যদি একটু জুম করি, ঠিক আছে, আর একটু যদি এখানে ধরে একটু স্ক্রল করে বড় করি, তাহলে এখানে ইউএসবি আরো সহজে দেখা যাবে। এই যে ইউএসবি, সো দুইটা ইউএসবি পোর্ট আছে, যে কোনো একটার মধ্যে আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, এটা কি হলো, আমার ইউএসবি পোর্ট ডিসিলেক্ট হয়ে গেছে সামহাউ। সো আমরা এইখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট রেয়ার, এখানে একটা কানেক্ট করলাম, আর একটা হচ্ছে এখানে, যে কোনো একটাতে কানেক্ট করবো আর কি। ঠিক আছে, অর্থাৎ এইখানে দেখাচ্ছে এই যে নিচে দিয়ে গিয়ে তারপরে এরকম লেগেছে, ওখানে এখানে যেরকম ঝুলে ছিল ওইখানে এরকম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ঝুলে ওইভাবে ওইরকম ঝুলে নেই। ওকে, আচ্ছা, সো এই যে কেবলটা লাগানোর পরে দেখেন এখানে 83% কমপ্লিট হয়ে গেল। আমরা একটু রেজাল্ট দেখে আসি, কারণ একেবারে আমরা মনে হয় পার্ট 5 এর পরে আসলে পার্ট 6, জাস্ট পার্ট 5 এ আমাদেরকে এরপরে যা কাজ করার করতে হবে, আর হয়তো একটা অ্যাক্টিভিটি বাকি আছে, অর্থাৎ হোস্ট নেম চেঞ্জ করাটা বাকি আছে, বাকি সবই আমরা কিন্তু করে ফেলেছি। পিসি 1 এর কনফিগারেশন করে ফেলেছি, রাউটার এজ রাউটারে যা করা লাগে করবো, এখন ব্যাকআপ রাউটারে কিছু কাজ করতে বলবে, সেটা করলেই আমাদের কাজ শেষ হবে। ওকে, আসেন। ওকে, সো কনফিগারে হোস্ট নেম, অর্থাৎ আপনার এই যে ব্যাকআপ রাউটারটা, এটাকে আমরা একটা নাম দিব। ঠিক আছে, এটাকে আমরা একটা নাম দিব। সো আসেন সেই নামটা কিভাবে দেওয়া যায় আমরা দেখি। এটা আমরা কনসোল কেবল বা ইউএসবি কেবল দিয়ে আসলে কানেক্ট করেছি এই ল্যাপটপ 1 এর সাথে, তার মানে ল্যাপটপ 1 দিয়ে আমরা এই ব্যাকআপ রাউটারটাকে আসলে কনফিগার করতে পারবো। সো কিভাবে এইভাবে এই ল্যাপটপ থেকে আমরা কানেকশনটা দিলাম, তারপরে কিভাবে এটাকে অ্যাক্সেস করব বা কনফিগার করব, সেটা আমরা এখন দেখব। Okay, network administrator typically assign a name to networking devices. To do this, you will use your console connection to the backup router. So, networking device গুলোকে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সাধারণত বিভিন্ন নাম দিয়ে থাকে সহজে চেনার জন্য। সো এটা করার জন্য কনসোল কানেকশন দিতে হয়। সো কনসোল কানেকশন আমরা ব্যাকআপ রাউটারকে এর সাথে ল্যাপটপের ইউএসবি দিয়ে দিয়েছি। এখন কি করব দেখি, ক্লিক ল্যাপটপ 1, ল্যাপটপ 1 এ আমরা ক্লিক করলাম, ক্লিক করার ফলে এই জিনিসটা চলে আসলো। এখন এখানে ডেস্কটপ ট্যাব, এখানে ফিজিক্যাল কনফিগ, তারপরে ডেস্কটপ, এই ধরনের আরো ট্যাব আছে, সেখান থেকে আমরা ফিজিক্যাল ডেস্কটপ ট্যাবটা সিলেক্ট করলাম। আপনার ফিজিক্যাল বা এগুলো দেখতে পারেন, আরো এগুলোর মধ্যে অনেক কিছু কনফিগার করা আছে। সো ডেস্কটপ ট্যাবে এসে তারপরে এখান থেকে টার্মিনাল, সেই টার্মিনালে আসলে কিছু এই ধরনেরই থাকবে, কি বলে প্যারামিটার আছে, এগুলো আপনার চিন্তা করা দরকার না, আপনি জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। এই যে the terminal configuration is already set with the necessary port configuration, কনফিগারেশন গুলো যেভাবে থাকা দরকার সেভাবে তারা করে দিয়েছে, এটা আপনার কোনো চিন্তা করার কারণ নাই। ওকে দিলেন। সো এই যে একটা চলে আসলো এখানে, you are now at the command line for backup router and should see the following. এই যে এই জিনিসগুলো আপনি দেখতে পাওয়ার কথা, সে এটাই বলতেছে। সো রাউটারের মধ্যে ইনিশিয়াল কোনো কনফিগারেশন সে দিয়ে দিবে কিনা এটা জিজ্ঞেস করতেছে। সো আমরা নিজেরা আসলে কনফিগার করব। সো আমরা এখানে নো লিখে দিই যে আপনি উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, এখানে ইয়েস নো অ্যান্সার দিতে বলেছে, সো নো দিলাম আমরা, তার মানে সে ইনিশিয়াল কোনো কনফিগারেশন এটার মধ্যে করলো না। আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে আমরা দেখতেছি একটা কমান্ড প্রম্পটের মতো একটা জিনিস, এইটার মাধ্যমে আসলে রাউটার গুলোকে বা সুইচ গুলোকে আমরা কনফিগার করে থাকি, এবং এইটাকে বলা হয় সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। এইটা হচ্ছে আপনার আইওএস অপারেটিং সিস্টেমের নাম শুনেছেন। আইওএস অপারেটিং সিস্টেমের নাম আমরা সাধারণত শুনি হচ্ছে অ্যাপল
অ্যাপল এর iOS এর কথা, যেটা দিয়ে আমরা ম্যাক বা এই ধরনের জিনিসগুলো আমরা চালিয়ে থাকি। ঠিক আছে, কিন্তু এটা সেই iOS না। সিসকো এর iOS একটা আলাদা iOS আছে। সো এটা হচ্ছে সেই সিসকোর iOS অপারেটিং সিস্টেম। সো প্রেস রিটার্ন মানে বোঝাচ্ছে এন্টার। সো আপনি এন্টার দিলে এই যে এখানে আপনি বিভিন্ন কমান্ড আসলে লিখতে পারবেন। এই রাউটারটার নাম এখন আপাতত রাউটার দেওয়া আছে, আপনাকে এই নামটা হয়তো চেঞ্জ করতে বলবে। এরপর আসেন ডি নাম্বারে আমরা যাই। answer no to the question and then press enter to get router command prompt. সো এন্টার দিলাম, দেওয়ার পরে এই রাউটারে আসলাম, আমরা আরো কয়েকটা এন্টার দিয়ে দিয়েছি। সো এরপরে আসেন এন্টার দ্য ফলোইং কমান্ড টু নেম দ্য রাউটার এজ রাউটার ব্যাকআপ। সো এই নামটা চেঞ্জ করার আগে এটার কয়েকটা কি বলে ওই কনফিগার করার জন্য আপনাকে কয়েকটা কমান্ড আগে দিয়ে নিতে হবে কনফিগারেশনটার মধ্যে ঢোকার জন্য। কারণ যে কেউই তো আসলে এখান থেকে একটা কমান্ড দিলাম আর সাথে সাথে কনফিগার হয়ে গেল, সেটা তো হওয়া উচিত না। এই জন্য কয়েকটা ভিতরে মানে কনফিগারেশন মুডে যেতে হয়। সেই জন্য কিছু কমান্ড আছে, সেগুলো দেওয়া লাগে। এগুলো আবার সংক্ষেপেও দেওয়া যায়। ধরেন এই যে এনাবল লিখতে বলেছে, ঠিক আছে, এখানে আপনি দেখবেন যে এইভাবে একটা কি বলে অ্যারো একটা ব্র্যাকেট আছে, ঠিক আছে। তো এই ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে একটা হ্যাশ, যখন আমরা এটার চেয়ে আরেকটু উপরের লেভেলের কনফিগারেশনে যাব। সো এটা এখানে এনাবল লিখলে সেখানে যাওয়া যায়। সো আমরা এখানে এনাবলের সংক্ষেপ ইএন লিখতে পারি। সো এগুলো আমরা আসলে আসলে কি বলে আরো বিস্তারিত দেখবো। আপনার এগুলো ঘাবড়ানোর কারণ নাই। এটা জাস্ট আমরা একটা জিনিস করে দেখাচ্ছি, ওরা যেভাবে বলতেছে সেভাবে আমরা কনফিগার টার্মিনাল, এটাকে আমরা সংক্ষেপে কনফিগ স্যার করে ফেলি। হ্যাঁ বলেন। এখানে স্যার আমরা দেখতে পাচ্ছি কনফিগারেশনে আপনি রাউটার 1 2 3 4 5 আপনি স্যার ওই যে 5 6 নাম্বার থেকে সম্ভবত এনাবল লেখছেন স্যার, কারণ স্যার ওগুলো মনে হয় আমাদের কনফিগারেশন করার জন্য বলে নাই, 5 নাম্বার এগুলা থেকে করতে বলছে। জি আপনি বলতেছেন যে এই যে এন্টার দিয়ে দিয়ে এখানে আসলাম যে জি 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 স্যার। এইগুলো আপনি এন্টার মানে এটা আসলে আপনি কোনো কমান্ড দেন নাই আর কি, এগুলোর মধ্যে ফাঁকা কমান্ড দিলে সে কিছুই করে না। ধরেন এই যে এখন আমি কতগুলো এন্টার দিলাম, এটাতে কিছু আসে যায় না, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। বুঝতে পারছি। সো এখন জি আমি এখানে হোস্ট নেমটা কনফিগার করতে চাই। সো হোস্ট নেম কনফিগার করতে হলে এখানে লিখতে হবে হোস্ট নেম, তারপরে হলো যেই নামটা দিতে চাই, এখানে কোনো স্পেস এগুলো থাকতে পারবে না, এজ রাউটার ব্যাকআপ। ওকে, আমি নাম দিয়ে দিলাম। এই দেখেন এটা এন্টার দেওয়ার সাথে সাথে এখানে পার্সেন্টেজ বেড়ে যাওয়ার কথা। সো 100% হয়ে গেল, আপনি দেখতেই পেলেন। সরি। সো এখানে এরপরে আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই যে আমাদের রাউটারের নামটা তো এই যে কনফিগার হয়ে গেল, এই যে এন্টার দিচ্ছি দেখেন, এখন আগে রাউটার নাম ছিল, এখন কিন্তু এজ রাউটার ব্যাকআপ নাম হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে বের হয়ে আসতে আপনি ইন্ড লিখে দিলেন, সেটা বের হয়ে আসলো ওখান থেকে। notice that the host name changed to router to edge router backup. So close the laptop one window and return to the branch office wiring closet. So এখানে চলে আসতে বললো। notice that the display name for backup router did not change. display nameটা কিন্তু চেঞ্জ হয় না, এই যে দেখেন ব্যাকআপ রাউটারই আছে, আমরা যে এই edge router backup দিলাম সেটা কিন্তু চেঞ্জ হয় নাই। So click backup router config tab, ক্লিক ব্যাকআপ রাউটার, তারপরে এই যে কনফিগ ট্যাব, এইখান থেকে কিন্তু আপনার এই যে ডিসপ্লে নেমটা এখান থেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ডিসপ্লে নেম, কারণ ওইটা কিন্তু আমরা কি করছি কি বলেছি, ওটা যদি আপনি ওই স্টিকারে লিখে বা ওই টেমপ্লেটটা যদি আপনি ওখানে চেঞ্জ করেন, ফিজিক্যালি চেঞ্জ করেন, তাইলে নাইলে এটা চেঞ্জ হবে। কিন্তু এটা লজিক্যালি চেঞ্জ হয়েছে, কিন্তু ফিজিক্যাল প্লেসে কিন্তু ওই সাইনবোর্ডটা যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে ওটা চেঞ্জ হবে না। তো এই জন্যই ওরা এই ব্যবস্থাটা করে রাখছে আর কি, একটু রিয়েল লাইফ ফিলিংস দিতে। ইন গ্লোবাল সেটিং নোটিস দ্যাট দ্য প্যাকেট ট্রেসার মেইনটেইন টু নেমস ফর দ্য ডিভাইস, এ ডিসপ্লে নেম এন্ড এ হোস্ট নেম, ঠিক আছে। তারপর আপনাকে এক্সপ্লোর দ্য রেস্ট অফ দ্য নেটওয়ার্ক, take some time to explore the rest of the network, become familiar with the network representation in both logical and physical modes. In physical mode, navigate to other areas such as Wellington data center and teleworker home, and the technologies used in these locations are discussed in greater detail in courses. For now, see what
you can discover on your own. সো আপনাকে বলতেছে যে এগুলো আরো আপনি এইটার তো ব্রাঞ্চ অফিস দেখলেন, তো আপনি ইয়েতে যান, ওয়ারেন্টনে যান, যে তারপরে আপনার এই ডেটা সেন্টারে যান, ডেটা সেন্টার ঘুরে দেখেন যে ডেটা সেন্টারে কিভাবে আছে জিনিসগুলো, সার্ভার এটা সেটা এগুলো কিভাবে কানেক্ট করা আছে। দেখেছেন ডাটা সেন্টারে কিন্তু অনেক একেবারে সার্ভার টার্ভার খুব জটিল ওয়েতে কানেকশন গুলো দেওয়া আছে। ডেটা সেন্টার সাধারণত এরকমই হয়। তারপরে টেলিওয়ার্কার, এখানে যদি যান একেবারে দেখতে পাচ্ছেন যে কিভাবে কি আছে না আছে, আপনি একেবারে আলাদা আলাদা রুম করে এই ল্যাপটপ এগুলোর কনফিগারেশন আপনি বা কি বলে মোবাইল স্মার্টফোন যেগুলো আছে এগুলো আপনি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছেন। এখানে প্রিন্টারের কনফিগারেশন আপনি কোনো কিছু দরকার হলে করতে পারতেছেন। সো এক কথায় হচ্ছে আপনার সবই আপনি এখানে অ্যাক্সেস করতে পারতেছেন, এবং সেটা একেবারে ফিজিক্যাল যেরকম থাকার কথা অনেকটা সেরকমই আপনাকে লুক দিয়ে সিসকো আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা এই অ্যাক্টিভিটিটা করে ফেললাম। এখন চলেন আমরা আবার, সো এই অ্যাক্টিভিটিটা করে আপনাদের কেমন লাগলো, বা কি আপনাদের কি মনে হচ্ছে এটা অনেক কঠিন? স্যার এটা মোটামুটি স্যার কঠিন না স্যার, প্র্যাকটিস করলে ইজি হবে স্যার। তবে স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার একটা কথা স্যার, যে হোস্ট নেমটা স্যার কনফিগার করছেন স্যার, এটা কি স্যার একটু স্যার শর্টকাটে স্যার আরেকটা বার দেখাইতে পারবেন স্যার প্লিজ স্যার? এটা কিন্তু আপনার এই যে এখানে কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনি করবেন। জি ঠিক স্যার। আছে, প্রথমে ধরেন যে আমরা আচ্ছা স্যার বলেন যে এই যে এখানে দিয়েছে স্যার রাউটার এনাবেল, তারপরে কি এই যে কনফিগার টার্মিনাল এদিকে আমাদের লেখা লাগবে স্যার? হ্যাঁ লেখা লাগবে। লেখা লাগবে, তারপরে এটা তো আর লেখা লাগবে না মনে হয় স্যার, এই যে কনফিগার হ্যাশ হোস্ট নেম এজ রাউটার। এখানে একটু বোল্ড করে যেগুলো লেখা আছে না সেগুলো আপনার লেখা লাগবে, যেমন এই এনাবল লিখবেন, তারপরে দেখবেন কনফিগার টার্মিনাল লিখবেন, তারপরে হোস্ট নেম এটা লিখবেন, জি স্যার। তারপরে ইন্ড লিখে বের হয়ে আসবেন। বুঝতে ঠিক পারছি, জি আছে, স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। ওকে আচ্ছা, এবার আসেন তাহলে আমরা একটু আমাদের ইয়েতে ফিরে যাই। আমরা প্রথম দিকে একটু স্লো যাব, কারণ এগুলো আপনাদের একটু বুঝতে একটু প্রথম দিকে টাইম দিতে হয়, একটু সময় লাগে। ঠিক আছে, প্রথম দিকে একটু আমরা স্লো যাব, এবং যে সমস্ত জিনিস না বুঝবেন সে সমস্ত জিনিস আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে ফেলবেন। ঠিক আছে, অনেক জিনিসেরই হয়তো আমিও উত্তর দিতে পারবো না, তো তখন হয়তো সময় চেয়ে নিব, অথবা সামহাও আমাদের যদি তাৎক্ষণিক এটা দরকার না থাকে সেটাও আমি বলবো যে এখন আপাতত আমাদের এটা দরকার নাই। সো আপনার কনফিউশনটা মাথায় আসলে রাখবেন না, আপনি জিজ্ঞেস করে ফেলবেন। ঠিক আছে, কারণ প্রথম মডিউলে যদি আপনি কোনো কিছু না বুঝেন, পরের মডিউলগুলো কিন্তু আপনার কাছে জাস্ট বিভীষিকাময় মনে হবে। স্যার বা আরেকটা প্রশ্ন ছিল স্যার আমার স্যার, এই যে হ্যাঁ স্যার হ্যাঁ আসলে স্যার আপনি রাগ করবেন না স্যার, এই যে স্যার আপনার যেটা করলাম আজকে, এটা কালকে থেকেই শুরু হয়েছে স্যার, এই যে সিসকোর প্যাকেট ট্রেসার দিয়ে যে স্যার একটা স্যার হ্যাঁ ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে স্যার, এটা কি প্যাকেট ট্রেসারটা ডাউনলোড করলে তো স্যার এটা আমি পাবো স্যার ইনস্ট্রাকশনটা? না, পাবো এইটা না? আপনি পাবেন না। জি। এইটা প্যাকেট ট্রেসারটা ইনস্টল করার পরে জি স্যার। আপনার এই যে এখানে দেখেন আমাদের এখানে আসতে পারবেন তো, জি এই জি জি আজি স্যার। জি স্যার। এখান থেকে এখানে আসতে পারবেন। জি তো স্যার। এই যে চ্যাপ্টার 1 হচ্ছে নেটওয়ার্কিং টুডে, এটার একটা সাব চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। এটার মধ্যে দেখেন এই যে এখানে এসে একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, লজিক্যাল এন্ড ফিজিক্যাল মোড। ফিজিক্যাল মোড এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন, জি স্যার। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি এই কই গেল আমাদের, এটাতে যদি চলে আসি তাহলে এই যে এখানে আসলো, এই যে এখানে একটা ডাউনলোডের একটা জি। আইকন দেখতেছেন না, এটার মধ্যে ক্লিক করলেই জি। আপনার ওটা ডাউনলোড হবে। জি স্যার। ঠিক আছে, এবং ওরা এই দেখেন এই 1.0.5 এটার সাথে মিলিয়ে আপনার এই ফাইলটার নাম দেখেন, এই যে ফাইলটার নামটা উপরে দেখেন 1.0.5 প্যাকেট ট্রেসার লজিক্যাল এন্ড ফিজিক্যাল মোড এক্সপ্লোরেশন ডট পিকেএ, এই ধরনের একটা ফাইল আপনি ডাউনলোড করে ওইটাকে রান করলে ওটা প্যাকেট ট্রেসারের মাধ্যমে রান হয়ে তখন আপনি এটা দেখতে পাবেন। বুঝতে পারছি স্যার। জি ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। আপনি আরে এইটা স্যার আমি স্যার এইটা স্যার আমি ডাউনলোড করছিলাম, কিন্তু স্যার করার পরে স্যার এটা ওপেন হয় নাই, অর্থাৎ আমার প্যাকেট ট্রেসার ডাউনলোড করা না। যদি আমি প্যাকেট ট্রেসার ডাউনলোড করি দেন এটা ইনশাআল্লাহ আশা করা যায় ওপেন হবে স্যার। লোকাল এন্ড ফিজিক্যাল মোড এক্সপ্লোরেশন। হ্যাঁ লজিক্যাল
লজিক্যাল এন্ড ফিজিক্যাল। ওকে, সো এইটা না, কিন্তু এই উপরেরটা না, কিন্তু নিচেরটা। উপরেরটা হচ্ছে পিডিএফ, এটা হচ্ছে PDF জাস্ট ফাইল। ইনস্ট্রাকশন গুলো, জি আর স্যার। এটা হলো আপনার মেইন ফাইলটা, জি স্যার। প্যাকেট ট্রেসার ফাইলটা। জি স্যার, ধন্যবাদ স্যার। ওইটা কি অটোমেটিক চলে যাবে স্যার ওইখানে ওই প্যাকেট ট্রেসারে যে ডাউনলোড করার পরে? ডাউনলোড করার পরে তো কোথাও না কোথাও এটা আপনি যখন এখানে ক্লিক করবেন, জি জি আমি দেখাই, ক্লিক করলে আপনি তো এই যে কোনো একটা জায়গা সিলেক্ট করবেন, তো জি 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 তো ওখানে এটা আপনি সেভ করে রাখলেন, তারপর ওখানে গিয়ে ডাবল ক্লিক করলেই তো চালু হবে। বুঝতে পারছেন কিনা? জি 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 স্যার, জি স্যার। ধরেন আমি এটা নামিয়ে রেখেছি কোথায়, আমার ওই কোন একটা জায়গায়, এই সিসিএনএ ব্যাচ 57 এই ধরনের একটা ফোল্ডার খুলে আমি সেখানে রেখেছি। তো এই যে এটার মধ্যে আমি যখন ডাবল ক্লিক করেছি, তখনই কিন্তু এটা ওপেন হয়েছে। জি ঠিক স্যার। আছে, ওকে, থ্যাংক ইউ। সো এগুলো আপনাদের কাছে মনে হতে পারে যে ওকে, অনেকে হয়তো এগুলো হাসাহাসি করতে পারে বা এই জিনিসটাই বুঝে না, এরকম আপনার কাছে মনে হতে পারে যে সবাই বুঝতেছে, আপনি বুঝতেছেন না। এরকম আসলে মনে করে বসে থাকার কোনো অর্থই নাই। ঠিক আছে, তার চেয়ে জিজ্ঞেস করে ফেলবেন। আসলে দেখা যাচ্ছে যে হয়তো বা সবাই এটা মনে মনে এই কোশ্চেনটাই করতে কেউ সাহস পাচ্ছে না, সবাই মনে মনে এটা রেখে দিচ্ছে। সো সেটা আপনার মনে রেখে দিলে আসলে আপনারই লস। ঠিক আছে, সো সেটা কখনো করবেন না, জিজ্ঞেস করে ফেলবেন, আই ডোন্ট মাইন্ড। যদি আর একটা আমাদের, বিষয় হ্যাঁ বলেন। স্যার, এই যে আমাদের স্টুডেন্ট যারা আছে স্যার, আমাদের কি কোনো একটা নাম্বার টাম্বার কি একটু মানে নেওয়া যায় স্যার? তো আমরা মনে করেন অনেক জিনিস মনে করেন নিজেদের মধ্যে শেয়ার করতে পারি স্যার। মনে করেন একটা বুঝলাম না, ওনাকে অন্য কাউকে ফোন দিতে পারি। যেমন কামরুজ্জামান একে এম নুরুজ্জামান, যেমন ভালো বলতেছে, আমি মানে বলতে স্যার মনে করেন আপনাকে ডিস্টার্ব না করে ওনাকে একটু ফোন দিলাম, বা এটা কিভাবে হইলো। ওকে, আপনি আমরা এই ক্লাসটার শুরুতে একটু বলেছিলাম, আমরা কিন্তু আমাদের এখানে একটা ডিসকাশন বোর্ড খুলে জি দিয়েছি। ঠিক জি আছে, এই ডিসকাশন বোর্ডে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, এবং সেখানে আপনাদের যখন আমরা দেখবো যে ওকে এখানে খুব সুন্দর ডিসকাশন হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা আবার গ্রেডও করতে পারবো যে ওকে ফ্রুটফুল আলোচনা হচ্ছে। সো হয়তো সেখান থেকে আমরা কিছু মার্কসও নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সো এখানে আপনারা কিন্তু কোশ্চেন করতে পারবেন এবং আবার আরেকজন অ্যান্সার দিতে পারবেন। তো আপনাদের এখানকার পারফরমেন্সও কিন্তু একটা গুড ইম্প্যাক্ট রাখবে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আমার সাউন্ডটা সম্ভবত শেয়ার করা নাই। এটা কি গতদিন আমরা দেখেছিলাম? মনে হয় না, জি না স্যার। নাকি দেখেছিলাম? দাঁড়ান দেখি। Always moving, always changing. And nowhere is that more true than in technology. From the very start, we've been on a quest to make things easier, move faster, and expand our opportunities. আমরা And গতদিন with each generation, দেখেছিলাম, the pace of রাইট? change has only accelerated. To keep up, education has to advance and evolve as well. At Cisco Networking Academy, we believe that powerful learning comes from hands-on instruction with real equipment and software. So we're committed to giving our students a real-world grounding in today's most valuable skills. We've developed many of our own tools, including simulators that help them test their ideas at scale in different environments. Yeah. And we keep it real by giving students the chance to test their skills in competitions and এই জন্য hackathons. আমরা They একটা receive personalized feedback তাও every step of the way, and not just from instructors. দ্রুত Automated performance feedback is an important part of the learning experience. Our classes are translated into 20 languages, making it easier to learn local language and share experiences with others around the world. Learn multiple skills with the Cloud-based program focused on creating global problem solvers, ready to move the world forward. Our students become T-shaped professionals. ওকে, সো এটা আসলে দেখে লাভ নেই, আমরা গতদিন এটা দেখেছিলাম। সো নো বাউন্ডারিজ এই পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল। আসলে নেটওয়ার্ক কম্পোনেন্টস। সো একটা নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কের মধ্যে কি কি ধরনের কম্পোনেন্ট থাকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে অনেক কিছুর কথাই বলবে। If you want to be a part of global online community, your computer, tablet, smartphone must first be connected to a network. একটা নেটওয়ার্কে আপনাকে কানেক্টেড হতে হবে। That network must be connected to the internet. সেই নেটওয়ার্কটা একটা নেটওয়ার্কে কানেক্টেড হলে হবে না, সেটা ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে, তাই তো? This topic discusses the part of a network. See if you recognize these components in your own home or school network. So এগুলো আপনার এনভায়রনমেন্টের মধ্যে এগুলো আছে, সেটা আপনি রিকগনাইজ করতে পারেন কিনা। আচ্ছা, সো এই যে ধরেন এটা একটা ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে ধরেন facebook.com আপনি যখন ঢুকতেছেন, তো এটা হচ্ছে আপনি ইন্টারনেটের থ্রুতে ফেসবুকের সার্ভারে যাচ্ছে, সেখান থেকে পেজটা এনে ইন্টারনেটের থ্রুতে আপনার কাছে দেখাচ্ছে, তখন আপনি দেওয়া এই যে সিসকোর এই পেজটা যে আমি দেখেছি, এখানে যখন এই ঠিকানাটা লেখা হলো, তখন আমি ক্লায়েন্ট ইন্টারনেটের থ্রুতে সিসকোর সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠালাম। সিসকোর সার্ভার, যে সার্ভার মানে কি, যে সার্ভ করে, তাই তো? সো সার্ভার এরকম লক্ষ কোটি সার্ভার আসলে সারা পৃথিবীতে বসে আছে বা বিভিন্ন কোম্পানি রেখে দিয়েছে,
আপনাকে আমাকে সার্ভ করার জন্য। সো তারা সেইগুলো এরকম রিকোয়েস্ট পায়, তারপরে ইন্টারনেটের থ্রুতে সেই সার্ভিসটা দেয়, তো আমরা সেই সার্ভিসটা পাই বা সেই সার্ভিসটা দেখি বা সেই সার্ভিসটা নিয়ে কাজ করি। ঠিক আছে, এইভাবে করে করে কিন্তু আসলে প্রত্যেকটাই কাজ করতেছে। ওকে, আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা একটু ডিসকাস করে নেই। আপনি যখনই আসলে একটা বড় নেটওয়ার্কে কানেক্টেড হচ্ছেন, নেটওয়ার্ক মানে কি, মানে একটা কমিউনিকেশন করার জন্য আমি কোনো একটা গ্রুপে কানেক্টেড হলাম, ঠিক আছে, কারণ আমি আমার ডিভাইসে তো কাজ করলে করতেই পারি, কিন্তু যখন আরেকজনের সাথে আসলে ইমেইল বলেন বা যে কোনো কিছুই আমি যখনই কোনো ডেটা আদান প্রদান করতে যাব, তখনই আসলে আমাকে সেখানে এক্সপোজড হতে হবে বা সেখানে আমার একটা আইডেন্টিটি থাকতে হবে। ধরেন যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কথাই চিন্তা করেন। আপনি ধরেন আপনার কোন এক আমেরিকান ফ্রেন্ডকে চিঠি পাঠাবেন, অথবা আপনাদের এখানেই একজন আরেকজনকে একটা চিঠি পাঠাবেন, তাহলে কি করতে হবে? আপনার অবশ্যই আরেকজনের কোন একটা ট্রেস আপনাকে জানতে হবে বা কোন একটা ঠিকানা যাকে যেটা আসলে তাকেই একেবারে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে, এই ধরনের কোন একটা ঠিকানা থাকতে হবে, রাইট? যেমন ধরেন আপনি বলতে চাচ্ছেন যে ওকে, বাংলাদেশের সিলেট জেলার শাহজালাল ইউনিভার্সিটির আইআইসিটি বিল্ডিং এর 119 নাম্বার রুম এ এই চিঠিটা যাবে, তাহলে আমি একেবারে স্পেসিফিক করে দিলাম। সো পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখানে আসা সম্ভব। তার মানে একটা আইডেন্টিটি আপনার ওয়ার্ল্ডে যখন আপনি এক্সপোজড হচ্ছেন, তখন আপনার একটা আইডেন্টিটি থাকতেছে। আবার আপনাকে যখন রিপ্লাইটা দিবে, 119 নাম্বার রুমে আপনি পাঠালেন, ওখান থেকে যখন কোনো রিপ্লাই আপনাকে ফিরতি কোনো চিঠি পাঠাতে চাবে, তখন কি আপনার হয়তো আপনি হয়তো খুলনায় বসে আছেন, অথবা অন্য কোথাও বসে আছেন, অথবা ধরেন যে লামাবাজার বসে আছেন। সো তখন বলতে হবে সিলেটের বাংলাদেশের সিলেটের লামাবাজারের অমুক দোকানের পাশে অমুক বাড়িতে বা অমুক বাড়ি একটা নাম্বার থাকবে, ওই নাম্বার বাড়িতে এই চিঠিটা যাবে বা রিপ্লাইটা যাবে। সো আপনাকে যখনই আপনি কোনো জায়গায় এক্সপোজড হচ্ছেন বা এই ধরনের কমিউনিকেশন আসতেছেন, সোজা কথা আপনার একটা অ্যাড্রেস থাকতে হচ্ছে। এতটুকু তো বুঝতে পারতেছেন যে আপনি যখনই, কারণ মাল্টিপল ডিভাইস, মাল্টিপল মানুষের গ্রুপও যদি গ্রুপের কথা আসে, তখন মাল্টিপল আইডেন্টিটি যখন সেখানে আসবে, অবশ্যই প্রত্যেককে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোন একটা আইডেন্টিটি এক্সপোজ করতে হবে বা বলতে হবে যে ওকে, আমরা যেমন ক্লাসে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এগুলো দিয়ে আইডেন্টিফাই করি, তো এরকম আপনি যখন আসলে ইন্টারনেটে এক্সপোজড হবেন, তখন ধরেন ফেসবুক আপনার রিকোয়েস্টটা পেলো, তারপরে আপনাকে আবার ফেরত পাঠাতে হবে না? ধরেন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, তারপরে লগ ইন করার পর আপনি যে সাকসেসফুলি লগ ইন হয়েছেন, তারপরে ফেসবুকের বিভিন্ন ডাটা দেখবেন, এগুলি আপনাকে আবার ফেরত পাঠাতে হবে না? হবে। সেই জন্য আপনার একটা আইডেন্টিটি অবশ্যই দরকার। তো এই যে আইডেন্টিটিটা কিভাবে দেওয়া যায়, সেটার জন্য অনেক চিন্তা ভাবনা হয়েছে, এবং পরবর্তীতে প্রাথমিক ভাবে এই যে এখন যে আমরা নেটওয়ার্ক বা এই ধরনের জিনিসগুলো দেখি, এই জিনিসগুলো আসলে আগে সাধারণ মানুষের মধ্যে ছিল না, বরং এইটা আমেরিকার কি বলে এটাকে, মিলিটারি, ইউএস আর্মির মধ্যে প্রথম এই কমিউনিকেশন করার জন্য এই ধরনের একটা সিস্টেম তারা তৈরি করেছিল, এবং তাদের আস্তে আস্তে এটা আসলে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে। তো তখন আসলে কম্পিউটার বলেন বা এই ধরনের ইলেকট্রিক্যাল সিস্টেম যেগুলো কমিউনিকেশনে অংশগ্রহণ করতে পারে, এই ধরনের ডিভাইস যে এত পরিমাণে বেড়ে যেতে পারে বা এত অ্যাভেলেবল হতে পারে, এটা আসলে তারা কোনোদিন স্বপ্নেও ভাবে নাই। বুঝতে পারছেন? কারণ তখন আসলে ডিভাইসেস ছিল আসলে খুবই কম। আমি একটু বোর্ড এ যাই, তাহলে আমার আর একটু সহজ হবে, কিছু দাগাদাগি করতে পারলে আর একটু ভালো লাগবে। সো তারা আসলে কখনো চিন্তাই করে নাই, তখন হয়তো ডিভাইস গুলো অনেক বড় বড় ছিল, ঠিক আছে, যার ফলে তারা আসলে মানে ধরেন যে 200 কম্পিউটার হবে, তারা এটাই
কখনো চিন্তা করে নাই আর কি, কারণ তখন কম্পিউটার আসলে অনেক এগুলোকে ওয়ার্ক স্টেশন বলা হতো, ঠিক আছে। সো তারা তাদের মধ্যে কমিউনিকেশনের জন্যই প্রথমে যেহেতু চিন্তা করেছে, এবং 200 কম্পিউটার হবে ওয়ার্ল্ড ওয়াইড, এটা আসলে যেখানে মোটামুটি ইম্পসিবল ছিল, সেই পরিস্থিতিতে তারা একটা, যেহেতু ডিভাইস বাড়তেছে, তো এই ধরনের এগুলোকে আইডেন্টিফাই করার জন্য তো কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এই জন্য তারা প্রথম যেই প্রোটোকলটা আনলো সেটাকে আইপি প্রোটোকল বলা হয়, ঠিক আছে। আইপি প্রোটোকল মানে ইন্টারনেট প্রোটোকল, এইটার ভার্সন 4 তারা বের করলো, এটাকে আমরা IPv4 বলে থাকি। সো IPv4 অ্যাড্রেসটা কেমন থাকে, একটা নাম্বার ডট আরেকটা নাম্বার ডট আরেকটা নাম্বার ডট আরেকটা নাম্বার, ঠিক আছে। এই প্রত্যেকটাকে আমরা বলি অক্টেট। অক্টেট বানানটা ঠিক আছে কিনা আমি ঠিক জানি না, এটা পরে আমরা দেখে নিব। তো এইরকম এই প্রতিটা যে অক্টেট থাকে, এটাকে অক্টেট কেন বলা হচ্ছে সেটাতেও আমরা আসব। 4টা নাম্বার ডটেড ডেসিমেল, এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় ডটেড ডেসিমেল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আমরা যে কম্পিউটারে ডাটা স্টোর করি সেগুলো বাইনারিতে স্টোর হয়, এটা আপনারা সবাই জানেন। এবং একটা ডেটা রাখার জন্য আপনার যে সর্বনিম্ন একক ইউনিট সেটাকে আমরা বলি বিট। এই বিটের সাথে সবাই পরিচিত? কেউ পরিচিত না থাকলে বলবেন, কোনো সমস্যা নাই, আমরা সেটা নিয়ে কথা বলবো। বিট, এটার সাথে কি আপনারা পরিচিত? জি স্যার। ওকে, সো একটা বিট বা এক ইউনিট যখন আপনাকে জায়গা দেওয়া হচ্ছে, এটার মধ্যে আপনি দুইটা রিপ্রেজেন্টেশনের যে কোনো একটা রিপ্রেজেন্টেশন রাখতে পারবেন, আইদার 0 রাখতে পারবেন অথবা 1 রাখতে পারবেন। আগে একদিন বলেছি কেন 0-1 এ, মানে আগের দিন বলেছি যে 0-1 এ কেন আমরা নেই, কারণ হচ্ছে অন অফ অথবা কমিউনিকেশনের ক্ষেত্রে হাই লো, ঠিক আছে, এই ধরনের ই করে আমরা দুইটা স্টেট, সোজা কথা, সুইচ অন অফ, হাই লো অথবা আপনার ট্রু ফলস, এই ধরনের 1-0 এই ধরনের ইয়েতে আমরা রাখি, যাতে সহজে কমিউনিকেট বা আদান প্রদান করা যায় বা স্টোর করা যায়। ওকে, তো আপনাকে এই IPv4 যে বলা হচ্ছে 4টা অক্টেট মিলে, তো এইখানে আপনাকে বিট দেওয়া হচ্ছে টোটাল 32টা বিট, 32 বিট। আচ্ছা, এখন আমরা একটু মজা করি। সো আপনাকে একটা বিট দেওয়া হলে আপনি 0-1 এই দুইটার যে কোনো একটা রাখতে পারবেন, তার মানে দুইটা কম্বিনেশন। আপনাকে যদি 2টা বিট দেওয়া হয়, 2 বিটস, তাহলে আপনি কয়টা কম্বিনেশন রাখতে পারবেন? বলেন তো দেখি। একটার জন্য 2 বিট রাখতে পারতেছেন, সরি 2টা কম্বিনেশন। 2টা বিট দেওয়া হলে কয়টা কম্বিনেশন? 4টা। 4টা, রাইট। ওকে, 2টার জন্য 4টা। যদি আপনাকে 3টা দেওয়া হয় তাহলে কয়টা হবে? 8টা। 8টা না 6টা? 6টা স্যার। 6টা। 8টা। কেন? পাওয়ার n হিসেবে না হয়। ওকে, 2 টু দি পাওয়ার n হিসাবে হলে কেন 2 টু দি পাওয়ার n হিসাবে হবে সেটা বলতে হবে। ওকে, অনেকের কাছেই মনে হয় যে এই প্রথমটা একটাতে 2, তারপরে যোগ এই 2 যোগ 2 ইকুয়াল টু 6, অনেকের কাছে এরকম মনে হয়, বাট এই হিসাবটার আসলে কোনো লজিক নেই। সো এবং আসলে 6টা না, আসলে হচ্ছে 8টা। কিভাবে 8টা সেটা আমরা আগে একটু দেখি। আপনাকে একটা বিট দেওয়া হয়েছে, সো আপনি 0-1 এর মধ্যে সীমাবদ্ধ আছেন। নতুন আরেকটা বিট যখন দেওয়া হলো, এখানে কি, এখানেও আপনি 0-1 রাখতে পারবেন। তাহলে দেখেন
এই যে প্রথম একটা বিট দেওয়া হলো, এটাতে তো দুইটা রিপ্রেজেন্টেশন আপনি রাখতেই পারতেছেন। এই 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 আরেকটা বিট যে দেওয়া হলো, এখানে আপনি 0 রেখে এই দুইটা কম্বিনেশন পাচ্ছেন, আবার এখানে 1 রেখে এই দুইটা কম্বিনেশন পাচ্ছেন। তার মানে হচ্ছে আমি যদি একটু সুন্দরভাবে লিখি 0 0 0 1 1 0 1 1, এই চারটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে, রাইট? তার মানে হচ্ছে আচ্ছা, এরপরে আসি। এরপরে যখন আপনাকে আরেকটা বিট দেওয়া হচ্ছে, তখন এটার মধ্যে আপনি 0 1 রাখতে পারতেছেন। তার মানে আপনাকে আগে যে 2 বিট দেওয়া হয়েছিল সেটার জন্য আপনি চারটা কম্বিনেশন এখানে তৈরি করতে পারছিলেন, এই যে চারটা। এখন আপনাকে যে আরেকটা বিট দেওয়া হলো 0 1 0 আর 1, আপনি এই 0-র জন্য এই চারটা কম্বিনেশন করতে পারতেছেন, এই 0-র জন্য এই এই 2 বিট দিয়ে এরকম চারটা কম্বিনেশন করতে পারতেছেন, অর্থাৎ 0 0 0 0 1 0 1 0 0 1 1 0। তারপর আবার এটার ক্ষেত্রে 0 0 1 0 1 1 1 0 1 1 1 1, এইভাবে কিন্তু কম্বিনেশন হচ্ছে। তার মানে কি, আপনি এইখানে দুইটা মানে দুইটা পসিবিলিটি তৈরি হচ্ছে, 0 দিয়ে একটা, 1 দিয়ে আরেকটা। তার মানে আগে যাই করেছেন সেটা আপনার 2 দিয়ে গুণ হচ্ছে। যেহেতু এইখানে আসলে পসিবিলিটি দুইটা, 0 আর 1, 0 দিয়ে ওই আগের পুরো জিনিসটা আপনি লিখতে পারতেছেন, 1 দিয়ে আপনি আগের পুরো জিনিসটা লিখতে পারতেছেন। তার মানে আগের পুরো জিনিসটাকে আপনি দুইটা, 0 দিয়ে একটা ছবি দিতেছেন, 1 দিয়ে আরেকটা প্রতিচ্ছবি দিতেছেন। তার মানে হচ্ছে আসলে জাস্ট জিনিসটাকে ডাবল করতেছেন, ঠিক আছে? তার মানে আসলে এখানে 2 + 2 না, আসলে 2 × 2। আগের অংশটাকে আপনি 2 দিয়ে গুণ করতেছেন, আগের অংশটাকে 2 দিয়ে গুণ করতেছেন। এখানে দেখেন এটা সুন্দরভাবে আবার 2 এর পাওয়ারের সাথে মিলে যায়। 2 টু দি পাওয়ার 1 তার মানে 2টা, 2 টু দি পাওয়ার 2 মানে 4টা, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, এরকম আবার 2 দিয়ে। কারণ হচ্ছে কি, আপনি এই যে আরেকটা যখন আপনাকে দেওয়া হবে 2 টু দি পাওয়ার 3 × 2, তার মানে কি 2 টু দি পাওয়ার 4, রাইট? 4টা দেওয়া হলো। এরকম যদি আপনাকে 8টা দেওয়া হয় তাহলে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ডেসিমেল সংখ্যা যদি দেখেন 256। ঠিক আছে, ক্যালকুলেটরে টিপ দিলে দেখবেন বের হয়ে যাবে, বা হাতেও এই করতে পারেন। 2 × 4 = 4, 2 × 8 = 16, 16 × 32, 32 × 48, সরি 32 × 64, 64 × 128, 128 2 × 512, 512 2 × আচ্ছা আমরা তো সরি 128 2 × 256, মাঝখানে এটা করে গেছি। সো আপনি হাতে যদি গুণে দেখেন 8 বিট। সো এই যে 32 বিট দেওয়া হচ্ছে, 4টা ভাগে ভাগ করা হচ্ছে। 32 কে যদি 4টা সমান ভাগে ভাগ করেন, 4 দিয়ে ভাগ করলে দেখবেন 8 হয়। তার মানে প্রতি অংশে 8টা বিট করে পাচ্ছি। একটা অক্টেটের মধ্যে 8টা বিট থাকতেছে। 8টা বিট থাকা মানে 2 টু দি পাওয়ার 8টা কম্বিনেশন, প্রতিটা অক্টেটে 2 টু দি পাওয়ার 8টা কম্বিনেশন, প্রতিটা অক্টেটে 2 টু দি পাওয়ার 8টা কম্বিনেশন। আচ্ছা 256টা কম্বিনেশন আছে, তাহলে আমি কত থেকে কত পর্যন্ত নিব? এখানে যদি প্রথমে 0 0 দিতে পারি, 0 থেকে শুরু করে 256টা 256টা কম্বিনেশন হলে কত পর্যন্ত যেতে পারবো? কারো কোনো আইডিয়া আছে? স্যার আরেকবার প্রশ্নটা করুন। আচ্ছা আমি টোটাল 256টা কম্বিনেশন জেনারেট করতে পারবো, ঠিক আছে? 0-র জন্য একটা কম্বিনেশন বরাদ্দ করলাম, 1 এর জন্য একটা, 2, এরকম করে করে একটা একটা করে এখানের যে কম্বিনেশন গুলো আছে সেগুলোকে নিলাম, অর্থাৎ এক একটা সংখ্যার জন্য এক একটা কম্বিনেশন আমি বরাদ্দ দিলাম। যে ওকে, এই যে কম্বিনেশনটা এটা আমি 0-র জন্য বরাদ্দ দিলাম, যে কোনো একটা, ধরেন যে এই 8টা বিট, তো 8টা বিটের কোনো একটা কম্বিনেশন তো হবে, জি স্যার। ঠিক আছে? সো আমি বললাম যে এটা 0-র জন্য বরাদ্দ দিলাম। আরেকটা কম্বিনেশন আসলো, সেটাকে আমি বললাম 1 এর জন্য বরাদ্দ দিলাম। আরেকটা কম্বিনেশন, এটা বললাম 2 এর জন্য বরাদ্দ দিলাম। তাহলে এরকম কম্বিনেশন আমার কাছে আছে 256টা 8টা বিটের জন্য। তাহলে আপনি আমাকে বলেন যে 0 থেকে কত পর্যন্ত, কন্টিনিউয়াস কত পর্যন্ত নাম্বারকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো এই 256টা কি বলে রিপ্রেজেন্টেশন দিয়ে?
250 255 255 রাইট 255 কারণ হচ্ছে এই যে 256 যে বলতেছি এটা 1 2 3 করে 256 পর্যন্ত আসবে। তো আপনি তো এখানে শুরু করছেন আসলে গণা 1 থেকে, আর এখানে আমরা শুরু করতেছি 0 থেকে, তার মানে কি একটা এমনিতেই কমে আসবে। তার মানে এই যে প্রতিটা অক্টেটে 0 থেকে 255 এর মধ্যে নাম্বার বসতে পারবে, এর বাইরে নাম্বার বসতে পারবে না। আচ্ছা, যদি এই জিনিসগুলো আসলে বুঝে থাকেন বলেন যে হ্যাঁ বুঝেছি, না বুঝলেও বলতে হবে বুঝি নাই। আমাকে একটা জিনিস বলেন, IPv4 অ্যাড্রেস দিয়ে কতগুলো অ্যাড্রেস জেনারেট করা পসিবল? এই যে এখানে 0 থেকে 255, এখানে 0 থেকে 255, এখানে 0 থেকে 255, এখানে 0 থেকে 255, এরকম করে বসিয়ে এই রেঞ্জের নাম্বারগুলো বসিয়ে টোটাল কতগুলা কম্বিনেশন জেনারেট করা পসিবল, বা আরো সামারাইজ করে বললে IPv4 অ্যাড্রেস, কতগুলো IPv4 অ্যাড্রেস পসিবল বলতে পারবেন? 256 কে 4 দিয়ে গুণ করলেই তো হয়, মানে 256 কে 4 দিয়ে গুণ, 256 না একটা 256 কে 4 দিয়ে গুণ করবেন, তাই তো? জি, কারণ এক একটা প্যাকেটেই তো ওকে, আনিকা 256 বুশরা টা বলেছেন কম্বিনেশন। 256 কে আমরা 4 দিয়ে গুণ করব। আর অন্য কেউ কোনো অ্যানসার বলতে চান? স্যার এটাই হবে স্যার। আর কেউ? আসলে এটা অ্যানসার না। এরপরে কেউ কিছু বলতে চান? তাহলে স্যার মনে হয় স্যার 256 কে স্যার চারবার করা যাবে স্যার, 32 বিট কে স্যার 4 বার। মানে কি লিখবো আপনি বলেন, কি ক্যালকুলেট করলে আপনি যে নাম্বারটা বলতে চাচ্ছেন সেটা আসবে? কত দিয়ে কত গুণ করব বা কি করব? স্যার 8 দিয়ে 4 কে গুণ করবেন। 8 into 4 এই কয়টা? জি স্যার। আচ্ছা, আর কেউ? এখানে আবার 256 232 বিট 256। ওকে, সো এটাও আসলে ভুল, এটাও ভুল। আর কেউ বলতে চান? আচ্ছা, যদি একেবারে কোনো কিছুই চিন্তা না করে সহজে অ্যান্সারটা দিতে চাই, তাহলে আপনি দেখেন এখানে 32 বিট বলা আছে। আমরা দেখতেছি 1 বিট হলো 2 টু দি পাওয়ার 1, 2 বিট হলে 2 টু দি পাওয়ার 2, 3 বিট হলে 2 টু দি পাওয়ার 3। সো আপনার 32 বিট হলে 2 টু দি পাওয়ার কত? 32, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে এই 256 into 4 এইটা কেন অ্যান্সার হলো না সেটা একটু বলার চেষ্টা করি। এখানে আপনি ধরে নিয়েছেন এখানে 0, এখানে 0, এখানে 0, ওইখানে 0, এটা একটা কম্বিনেশন। এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এটা একটা কম্বিনেশন। এখানে 2, এরকম করে এখানে প্রত্যেকটা 255 এরকম হলে পরে মানে কি বলে, তাও আসলে 4 দিয়ে গুণ হচ্ছে না, সেটা আসলে 256। ওকে, আপনার কাছে মনে হয়েছে যে এখানে একটার মধ্যে 256, সো চারটায় জাস্ট 4 দিয়ে গুণ করলে হবে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। কারণ এইখানের 0 থেকে 255, এইখানের 0-র জন্য এখানে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। আবার এখানে 0, এখানে 0, এখানে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। আবার এইখানে 0, এখানে 0 ফিক্স করে রাখি, এখানে 0 ফিক্স করে রাখলাম, তারপরে এখানে 0 থেকে 255 টা, অর্থাৎ টোটাল 256 টা নাম্বার এর মধ্যে যে কোনোটা হতে পারে। এইভাবে এখানে 1 এর জন্য এখানে 1, সরি এখানে 0, এখানে 0, এখানে 1, তারপরে এখানে 0 থেকে 255, এরকম এখানে 0, এখানে 0, এখানে 2 এর জন্য 2 ধরে এখানে 255, এরকম করতে করতে
আপনার আসলে আমি যদি একটু সুন্দরভাবে দেখাই 0.0.0.0 0.0.0.1 এইভাবে করে যেতে 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 0.0.0.255 আসবে, তারপরে আসবে হচ্ছে 1 না, এখানে 0.0.1.0, তারপরে 0.0.1.1, তারপরে 2 3 এভাবে করে কিন্তু যেতে থাকবে। তারপরে এক সময় কি হবে 0.0. এটা আস্তে আস্তে এই 1 এ আসছে, তারপরে 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, এরকম করতে করতে এক সময় 255 ডট এখানে 255 আসবে। ঠিক আছে, তারপরে কি হবে এটা 0, তারপরে এখানে 1, তারপরে এটা 0, আবার এটা 0 হয়ে যাবে। সো এইভাবে করে করে কিন্তু যেতে থাকবে এবং আপনি দেখবেন যে সর্বশেষ আসবে হচ্ছে 255 ডট 255 ডট 255 ডট 255। এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার যেটাতে আমরা বুঝতে পারবো। সো আপনার এই 0.0.0.0 থেকে 255.255.255.255 এই সর্বোচ্চ। পর্যন্ত টোটাল 2 টু দি পাওয়ার 32টা নাম্বার পসিবল। এইটা অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার কত, কারো কোনো আইডিয়া আছে? 10 টু দি পাওয়ার কত হতে পারে, কারো কোনো আইডিয়া আছে? জাস্ট আইডিয়া, গেস বলেন, গেস করতে তো সমস্যা নাই। কেউ বলবেন না? না বললে তো, যে কোনো কিছু বললে তো আর ভুল হলে তো কোনো সমস্যা নাই, সো বলেন না কেন? একটা আইডিয়া তো আপনি করতেই পারেন, 10 20 30 40 50 বা 10 15 12 14, যে কোনো কিছুই বলতে পারেন। ওকে, সো 10 টু দি পাওয়ার 4 4 অথবা 3। যাক, মোটামুটি 10 টু দি পাওয়ার 3। ওকে, 23, 10 টু দি পাওয়ার 23। না স্যার, একজন 10 টু দি পাওয়ার 32 হবে স্যার। 10 টু দি পাওয়ার 32, 32। জি স্যার। 2 টু দি পাওয়ার তো 32, তো জি। 10 টু দি পাওয়ার আর যাই হোক জি স্যার, 32 তো মানে হবে না। 10 টু দি পাওয়ার 3 হবে স্যার। 3 10 থেকে টু দি 4 এর পাওয়ার ভিতরে থাকবে স্যার, আমার 3 আইডিয়া স্যার। থেকে 4 এর ভিতরে। যাক, মোটামুটি একটা গেজ করেছেন, ভালো চেষ্টা করেছেন, থ্যাংক ইউ। বাট অ্যাকচুয়ালি এটা 10 টু দি পাওয়ার 9 এর কাছাকাছি একটা নাম্বার। ঠিক আছে, সো আপনি যদি দেখেন তাহলে 10 টু দি পাওয়ার 9 কিন্তু আসলে খুব বেশি সেরকম না। 10 টু দি পাওয়ার 9 মানে কি 1 বিলিয়ন। আমাদের আজকের জগতে আসলে আপনি যদি দেখেন তাহলে ডিভাইস কতগুলো আছে, ঠিক আছে, হাউ মেনি devices in the world? এই দেখেন 21.5 billion interconnected device according to Statista, there are about এত in the world। তার মানে বুঝতে পারতেছেন তো 20, এই যে 22, অলমোস্ট 22 বিলিয়ন। তা আপনি অ্যাড্রেসই যদি আপনার হয় হচ্ছে 10 to the power 9, how could you afford 22 into 10 to the power 9? সো এই জন্য IPv4 আসলে অবসোলেট হয়ে যাচ্ছে আর কি। অর্থাৎ IPv4 দিয়ে যেই যখন আসলে এটা তৈরি হয়েছিল তখন কিন্তু আমি বলেছি মাত্র তারা চিন্তা করেছিল যে 200, কোথাও লিখেছিলাম, এই যে এখানে লিখেছি 200 ডিভাইস হয়তো সর্বোচ্চ হবে গিয়ে, 200টা কম্পিউটার হয়তো সর্বোচ্চ গিয়ে হবে। কিন্তু আসলে কিন্তু এখন রিয়েলিটি পুরাই ভিন্ন হয়ে অনেক বেড়ে গেছে। হাতে হাতে এখন আইওটির কথা চিন্তা করা হচ্ছে। সো যার ফলে ওখান থেকে আসলে IPv4 অবসোলেট হয়ে গেছে। যদিও আমাদের দেশে এখন IPv4 চলে, অনেক উন্নত রাষ্ট্র আছে যারা IPv4 বাদ দিয়ে দিয়েছে, নো IPv4, তাদের ওখানে সম্পূর্ণ IPv6 IP ভার্সন 6 বলা হয়, ওইটা এখন চলে। এবং সিসকো, এই যে আপনি দেখতেছেন যে
আপনারা শুনেছেন যে এটা হচ্ছে ভার্সন 7। এখানে IPv6 কে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগের গুলাতে আমরা IPv4 অনেক বেশি পড়তাম, এখনো আসলে IPv4 পড়বো, কারণ IPv4 এর কনসেপ্ট ছাড়া আসলে আপনি নেটওয়ার্কিং এ এখনো ঢোকাটা টাফ, বা আমাদের দেশে আসলে এখনো IPv4 চলে। সো IPv4 এর কনসেপ্ট আমরা অনেক কিছুই জানবো, কিন্তু সাথে সাথে IPv6 এখানে আসলে অনেক পরিমাণে অ্যাড করা হয়েছে। সো ইন্টারনেট যেগুলো ওগুলাতে তো এখন IPv4 ব্যবহার করা হয় বাংলাদেশে। ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট, ওগুলোতে আমরা আস্তে আস্তে যাবো। ওগুলো প্রাইভেট নেটওয়ার্ক গুলোতে আসলে দরকার হয় না, বা ওগুলো প্রাইভেট নেটওয়ার্ক কেন আসলো, কিভাবে প্রাইভেট নেটওয়ার্কের জিনিসগুলো মেনটেন হয়, সেগুলো সম্পর্কে আমরা অনেক ডিটেইলড দেখার চেষ্টা করব। ইভেন IPv6 এ আসলে আপনার এই যে 32 বিট তারা নিয়েছিল IPv4 এ, IPv6 এ কত বিট নিতে পারে আপনাদের কোনো আইডিয়া আছে, জানেন কি? হবে স্যার 64 বিট। 64 বিট নিলে আবার পূরণ হয়ে যায় কিনা সেই চিন্তা করে তারা প্রতিটা বালুকণাকেও যাতে একটা করে IPv6 অ্যাড্রেস দিলে পরেও যাতে শেষ না হয়, এরকম চিন্তা করে তারা 128 বিট নিয়েছে। সো 2 টু দি পাওয়ার 128 নাম্বারটা কত আপনি একবার জাস্ট দেখেন, ঠিক আছে? তো how many IPv6 address are there? Okay, so 3.4 into 10 to the power 38. You cannot imagine এটা কত বড় নাম্বার, আপনি চিন্তা করতে পারবেন কিনা? 340 ট্রিলিয়ন IP অ্যাড্রেস, ঠিক আছে? সো প্রতিটি বালু কণাকে পৃথিবীর ম্যাস কত, 10 টু দি পাওয়ার 24 টাইপের কিছু একটা, কেজি টাইপের কিছু একটা, রেঞ্জটা বলতেছি আর কি 10 টু দি পাওয়ারের। তার মানে আপনি প্রতিটা বালু কণাকে যদি একটা করে IPv6 অ্যাড্রেস দেন, তারপরও শেষ হবে না, এরকম একটা তারা করে রেখেছে। সো অনেক কিছু আসলে বললাম, এগুলো আসলে বেসিক কথাবার্তা। আপনাদের যারা এখানে বুঝেছেন ভালো, না বুঝলে এই ভিডিওটা আবার দেখবেন, দেখে তারপরে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ইন্ট্রোডাক্টরি আমরা আসলে আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? যখন আমরা আগানোর তখন এগুলো আস্তে আস্তে আগাবো, আপনারা নিজেরাও সেলফ পেজ যেগুলো এগিয়ে নিজেরা দেখতে পারেন। বাট আমরা একটু কনসেপ্ট দিয়ে তারপরে আগানোর চেষ্টা করতেছি। এই যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের কথা বললো, এই কনসেপ্টটা আমি দিয়ে তারপরে আস্তে আস্তে করে আমরা আর একটু আগানোর চেষ্টা করতেছি। সো ঠিক আছে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করব। আমাদের শুরু থেকে শেষ ক্লাস সব কি অনলাইনে হবে? হোপফুলি এখন পর্যন্ত ডিসিশন এরকমই, তবে হয়তো পরীক্ষাটা মানে ফাইনাল পরীক্ষা যেগুলো প্যাকেট ট্রেসারের, এগুলো ভার্সিটিতে এসে দেওয়া লাগতে পারে। আচ্ছা স্যার, যদি স্যার ইউনিভার্সিটি খুলে আর কি স্যার, হ্যাঁ, তো তাহলে যারা ভ্যাকসিনেটেড আছে তাই এরকম কি কোনো পরিকল্পনা আছে কিনা ইউনিভার্সিটি খুললে কোর্সটা অফলাইনে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? এখনো আসলে ওইরকম পরিকল্পনা নাই, কারণ ইউনিভার্সিটি খুললে আসলে কতটুকু আসলে রিসোর্স ইউজ করা যাবে সেটা, কারণ ইউনিভার্সিটি খুললে পরে মানে নর্মাল ক্লাসগুলো চলার জন্য কিন্তু অনেক রিসোর্স আমাদের দরকার হবে, কারণ 2টা সেমিস্টার ক্লোজ করতে হবে, ল্যাবের কথা বলতেছি আমি। সো সেই ক্ষেত্রে আসলে কতটুকু ইউজ করা যাবে সেটা একটা ব্যাপার। আবার অনেকেই আসলে অনলাইনের কারণেই হয়তো রেজিস্ট্রেশন করেছে বা আগ্রহ দেখিয়েছে এই কোর্সে। সো সেই সব বিবেচনায় দেখা যাক কতটুকু কি করা যায়, এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, অনলাইন। কিন্তু স্যার তাহলে শেষ আর একটা কথা বলি স্যার, আমাদের কোর্স শেষ করার পরে যেহেতু স্যার এখানে স্যার ডাটা সেন্টারের কিছু জিনিসপত্র আছে স্যার, আমাদেরকে কি স্বল্প সপ্তাহ কি 2 সপ্তাহের জন্য কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো ইয়ে করা যায় কিনা,